হায়ার সেকেন্ডারির যারা এবার দেবে দুটো সেমিস্টারে এই প্রথম, এর আগে তো বছরে দুবার পরীক্ষা হতো, একটা 11, একটা 12 ফাইনাল, তাই না? 11টা স্কুলের মধ্যে আর 12 ফাইনালটা অন্য স্কুল যেতে হতো। তো যাই হোক, এবার সেমিস্টার ওয়াইজ করে দিয়েছে। তোমরা সকলেই জানো, যারা 11 থেকে 12-এ উঠেছো তারা তো 11-এ দুটো সেমিস্টার দিয়ে উঠেছো। 12-এ এবার থার্ড সেমিস্টার তোমরা অন্য স্কুলে দিতে যাবে। তো থার্ড সেমিস্টার সম্পূর্ণ MCQ। তো আমি তোমাদের জাস্ট যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে খালি আলোচনা করবো, এখানে ডিটেলস কিন্তু কিছু আমি আর বোঝাবো না। কারণ আর এই কটা বছর বলতে একটা মাস আছে, একটা মাস 1 মান্থ প্লাস। তো তোমাদেরকে আমি জাস্ট কী কী প্রশ্ন আসতে পারে বায়োলজির ওপরে সেইগুলো নিয়ে আমি খালি একটু আলোচনা করব। তারপর যদি টাইম থাকে তো কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখো, তো আমি তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তার মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলতে তোমরা জানো। তোমাদের তাও একটু এখানে কনসেপ্টটা দিয়ে রেখে, এখানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তোমাদের প্ল্যান্টকে আমি আগে কয়েকভাবে ভাগ করতে পারি। দেখো, লোয়ার প্ল্যান্টস যেগুলো, সব থেকে লোয়ার প্ল্যান্ট কী, যেটা অ্যালগি বা শৈবাল, তাই তো? অ্যালগি বা শৈবাল। তারপর কি আছে? তারপর আছে ছত্রাক বা ফানজাই। তারপর কি আছে? বা ফানজাই। তারপর কি আছে? তারপর আছে ব্রায়োফাইট, টাইডোফাইট, তাই না? ব্রায়োফাইট, ব্রায়োফাইট আছে, টেরিডোফাইট আছে, জিমনোস্পার্ম আছে, আর লাস্ট হচ্ছে অ্যানজিওস্পার্ম। তো প্ল্যান্টকে আমি কটা ভাগে ভাগ করলাম। তো এই যে অ্যালগি বা শৈবাল দেখছো, ছত্রাক বা ফানজাই দেখছো, ব্রায়োফাইট, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম, এইগুলোর কিন্তু তোমার সেরকম ফুল ফল সেরকম হয় না। কিন্তু শুধু মনে রাখো, এই যতগুলো আছে এগুলো সব হচ্ছে লোয়ার প্ল্যান্ট। জিমনোস্পার্ম আর অ্যানজিওস্পার্ম, এই জিমনোস্পার্মটা একটু কী বলতো, ন্যাকেড সিড হয়, মানে যে বীজগুলো হয় সম্পূর্ণ ব্যক্ত বীজই, ঠিক আছে? আর অ্যানজিওস্পার্ম, এইটাই হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে। অ্যানজিওস্পার্মকে দু ভাগ করেছে, কী বলতো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, তাই তো? তো একবীজপত্রী মানে মনোকটিলেডন, আর দ্বিবীজপত্রী মানে ডাইকটিলেডন। তো তোমাদের সিলেবাস যেটা আছে এই অ্যানজিওস্পার্মটাই আছে। কেন এটা হচ্ছে যতগুলো প্ল্যান্ট আছে আমাদের সব থেকে, এটা হচ্ছে উন্নত ধরনের প্ল্যান্ট। এদেরই ফুল ফল মানে হয়ে থাকে, মানে অ্যাডভান্স ফর্মে। ফুল হচ্ছে, ফুলের মধ্যে মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার একই প্ল্যান্টেও হতে পারে, বা একই ফুলেও হতে পারে, বা ডিফারেন্ট প্ল্যান্টেও হতে পারে। ধরো একটা প্ল্যান্টে একটা পুরুষ ফুল, অন্য একটা প্ল্যান্টে স্ত্রী ফুল, যাক এরকম। তো তোমাদের যেটা এই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে যেসব গাছে শুধু ফুল ফল হয় ওই সব গাছ নিয়েই তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয় সেইভাবে সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে। তো দেখো, এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু 3টে ঘটনা আছে। একটা কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে দুটো গ্যামেটের সঙ্গে মিলন হবে, তাই তো? কিন্তু গ্যামেটটা তো আগে তৈরি করতে হবে। এবার গ্যামেটটা তৈরি করার আগে কী কী প্রসেস থাকতে পারে, ওইভাবে 3টে ইভেন্টসে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, মানে ফার্টিলাইজেশন হওয়ার আগের অবস্থা যেটা। এবার ফার্টিলাইজেশনের আগের অবস্থা মানে কেমন? ফার্টিলাইজেশন আগের অবস্থা মানে কি, ফার্টিলাইজেশন তো তারপর দেখো ফার্টিলাইজেশন, তারপর পোস্ট ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন হওয়া মানে কি, গ্যামেট মিলন, তাই তো? গ্যামেটের মিলন মানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের ইউনিয়নটাকে বলছে। তো ফার্টিলাইজেশনের আগে মেল আর ফিমেল গ্যামেট তৈরি করতে হবে, তবে নিশ্চয়ই তবে প্রি ফার্টিলাইজেশন স্টেজ, তবে কেমন করে গ্যামেট তৈরি হচ্ছে। তার মানে দেখো, তবে এখানে লেখা আছে ওই জন্য গ্যামেটোজেনেসিস মানে কেমন করে গ্যামেট তৈরি হচ্ছে, মানে মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট কেমন করে তৈরি হচ্ছে, তাই তো? যদি মেল গ্যামেট হয় তো ওই প্রসেসটাকে বলছে মাইক্রোস্পোরোজেনেসিস, আর যদি ফিমেল গ্যামেট হয় ওটাকে মেগাস্পোরোজেনেসিস বলছে। তার মানে কি, যে পদ্ধতিতে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে
বা পোলেন গ্রেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, আর যেটা মেগাস্পোর তৈরি হচ্ছে সেটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। আচ্ছা, তো এটা একটা গেল। প্রিফাইলেন ইভেন্টটাকে গ্যামেট কেমন তৈরি হয় এটা একটা পদ্ধতির মধ্যে চলে গেল। আর একটা কি, এবার গ্যামেট গ্যামেট কেমন করে ট্রান্সফার হবে, তাই তো? গ্যামেট তো ট্রান্সফার হবে, কেমন করে ট্রান্সফার হবে? তো ওই ট্রান্সফারটাকে আমরা পলিনেশন এই প্রসেসের মধ্যে পড়বো। তোমরা পড়েছো পলিনেশনের ভাগ আছে কি সেলফ পলিনেশন বা ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন আবার কি একই গাছের মধ্যেই দুটো ফুলের মধ্যে হয়, বা একই গাছের একটি ফুলের মধ্যে হতে পারে, এগুলো বিভিন্ন ভাগ আছে। দেখ, তো আমি এইগুলো নিয়ে আর তোমরা সবই পড়েছো, আমি খালি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমি এগিয়ে যাবো। আচ্ছা, ফার্টিলাইজেশন মানে এখানে দুটো গ্যামেটের মিলন ঘটবে। দুটো গ্যামেটের মিলন ঘটার পর কী হবে, জাইগোট তৈরি হবে। ওই জাইগোটের জন্য আস্তে আস্তে ডিভিশন হয়ে বড়ো হবে, তখন ওই জাইগোটের চারিদিকে যেটা আছে এন্ডোস্পার্ম হবে। আচ্ছা, পোস্ট ফার্টিলাইজেশন, তাহলে ফার্টিলাইজেশন হয়ে গেল, দুটো গ্যামেটের মিলন হয়ে গেল, ঠিক আছে? মানে নিষেক, ফার্টিলাইজেশন মানে নিষেক বলা হয়েছে। পোস্ট ফার্টিলাইজেশন মানে কি, নিষেকের পরবর্তী ধাপ কী ঘটনাগুলো ঘটতে থাকে। জাইগোটে কী হয়, ডিভিশন হতে হতে আস্তে আস্তে বড়ো হয়ে আসছে, মানে এমব্রিও হয়ে গেল। এবার কি এমব্রিও যে হচ্ছে, এবার প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করে, যেটা এন্ডোস্পার্ম তৈরি করে। ওভিউলটা কি সিড তৈরি করে, ওভারি কি ফ্রুট তৈরি করে। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যে হবে, তো কি কি মানে বেসিসে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, যাতে পলিনেটার্স কার দিকে বলা হচ্ছে, ধরে ইনসেক্ট হতে পারে, বার্ড হতে পারে, বা বিভিন্ন ধরনের এজেন্ট হতে পারে। দেখেন, ধরো পলিনেটারদের ধরো ফুলের যদি কালারটা খুব সুন্দর, একদম টকটকে রঙে দেখতে সুন্দর লাগছে, এরকম যদি হয় রিচ কালার, তবে তোমার পলিনেশন হবে। আর কি, যে সেন্ট থাকে, ফুলের মধ্যে সেন্ট থাকে বা পারফিউমের মতন গন্ধ লাগে, তবে সেখানেও হবে। বা ফুল ধরো, অনেক গাছের ফুল দেখবো খুবই ছোটো ছোটো, দূর থেকে বোঝা যাবে না, তুমি সেসব গাছগুলো কী করে দেবে, একসঙ্গে থোকা থোকা ফুল তৈরি করে, যাতে দূর থেকে সুন্দর দেখা যায় আর আকৃষ্ট হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা সাহায্য করে। কোন কোন জিনিসগুলো সাহায্য করে, এই জিনিসগুলো সাহায্য করে, সেন্ট বা পারফিউম, রিচ কালার। আচ্ছা, এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন যে আমরা বলছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের তোমার শেষ পর্যায়ে কী তৈরি হয়, ফ্রুট আর সিড তৈরি হয়, তাই তো? আর যতগুলো ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে, মানে অ্যাঞ্জিওস্পার্মের কথা বলা হচ্ছে, সবগুলোই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। যতগুলো অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে, মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্মের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার ধরো ফ্লাওয়ারটা কি, ফ্লাওয়ারটা তোমরা পড়েছো, বইয়ে পড়েছো, অনেকে তোমরা পড়েছো ফ্লাওয়ার হচ্ছে একটা রূপান্তরিত বিটপ, তাই না? কেউ হচ্ছে পরিবর্তিত বিটপ, এরকম ধরনের জিনিসগুলো তো পড়েছো। তো ফ্লাওয়ারটা হচ্ছে, যেটা ইংলিশে হয়তো বলছে যে মরফোলজিক্যাল অ্যান্ড এমব্রিওলজিক্যাল মার্বেল অ্যান্ড দ্য সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন যে স্থান, সেই স্থানটা হচ্ছে ফ্লাওয়ার। আর মরফোলজিক্যাল আর এমব্রিওলজিক্যাল মার্বেল মানে দেখতেও ভালো খুব, এবং এমব্রিও তৈরি করার যে স্থান। আচ্ছা, এবার একটা ফ্লাওয়ারকে যদি আমরা আঁকি, কী দেখতে পাবো? দেখো, একটা মানে টিপিক্যাল ফ্লাওয়ার 4টা অংশ আছে, তোমরা জানো কি, বৃতি, ক্যালিক্স, দলমণ্ডল, করোলা, অ্যান্ড্রোসিয়াম, পুংকেশর চক্র, আর গাইনোসিয়াম মানে গর্ভেশ চক্র, তাই তো? তো দেখো, আর এই ফুলের নিচে যেটা চ্যাপটা মতন চৌড়া মতন থাকে, সেটাকে থ্যালামাস বলছে। থ্যালামাস কোথা থেকে আসছে, এই স্টক থেকে আছে, স্টক থেকে মানে গোড়া থেকে আসছে, যেটাকে বাংলাতে গোড়া বলছে। আচ্ছা, এবার ওই থ্যালামাসের ওপর বিভিন্ন ফুলের বিভিন্ন হোরলগুলো বা জিনিসগুলো তৈরি হয়, যে 4টা কী বললাম আমি, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। তো প্রথমে আসছে ধরো বৃত্তি মানে ক্যালিক্স, তারপর আসছে কি দলমণ্ডল, যেটা লাল এই পিঙ্ক কালার, সেটা হচ্ছে দলমণ্ডল বা করোলা। তারপর দেখো, এই যে দেখতে পাচ্ছ, এর হচ্ছে এই নীল কালি, কি যেটা ধরো ব্লু কালার দেখতে পাচ্ছ, স্কাই কালারের, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এই দুদিকে আছে। আর মাঝে যেটা দেখতে পাচ্ছ এরকম গোল একদম ধরো হচ্ছে কলসির মতো, উপরে সরু নল হয়ে যাবে, এইটাই হচ্ছে গাইনোসিয়াম। তো গাইনোসিয়ামের আবার 3টে ভাগ আছে, জানো তোমরা। এই মাঝের যেটা ফোলা মতন হয়ে আছে, এটা কি ডিম্বাশয় বা ওভারি, এটা হচ্ছে স্টাইল, আর উপরে হচ্ছে স্টিগমা। এইখানে পোলেন গ্রেনগুলো পড়ে, তাই তো? পরাগরেণুগুলো এখানেই পড়ে। আর পরাগরেণুগুলো কোথায় তৈরি হচ্ছে, এই যে অ্যান্ডোসিয়ামের দুটো পার্ট, মানে কি, এটা হচ্ছে ফিলামেন্ট, আর এটা হচ্ছে কি মাইক্রোস্পোরেঞ্জিয়া, তাই না, বা পরাগধানী। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি লিখে রেখেছি, যে আমাদের যে কাণ্ড তৈরি হচ্ছে বা বিটপ তৈরি হচ্ছে, কোথা থেকে,
শুট এপিক্যাল মেরিস্টেম থেকে, আর রুট যে তৈরি হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম থেকে। তাহলে শুট এপিক্যাল মেরিস্টেম থেকেই শুট তৈরি হচ্ছে, আর রুট এপিক্যাল মেরিস্টেম থেকে রুট তৈরি হচ্ছে। আচ্ছা, চলে আসি তারপরে এবার। আচ্ছা, এবার এতক্ষণ বর্ণনা করলাম, এবার শোনো, এবার আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পড়াতে আমি বলে দেবো। প্রি ফার্টিলাইজেশন স্টেজ, প্রি ফার্টিলাইজেশন স্টেজ আমরা কী পড়েছিলাম, মাইক্রোস্পোর কেমন তৈরি হবে, তাই তো, আর মেগাস্পোর কেমন তৈরি হবে। তো শুরুতে আমি দিয়েছি দেখো মাইক্রোস্পোর কেমন তৈরি হচ্ছে, দেখো। আচ্ছা আচ্ছা, মাইক্রোস্পোরোজেনেসিস, তা আমি আগে তোমার দেখালাম যে একটা অ্যান্থার বা একটা পুংকেশীয় চক্রের দুটো পার্ট, তাই না? একটা হচ্ছে পুংদণ্ড, একটা হচ্ছে পরাগধানী, এই তো, তাই তো। তো এই পরাগধানী এ দুটো, এটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী বা পোলেনশিয়াম, এর মধ্যেই পোলেন গ্রেনগুলো আছে। তো ওইটার স্ট্রাকচার আমি এখানে পরে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই যে এবার দুটো যে লোভ দেখা যাচ্ছে, ঠিক আছে, দুটো লোভে কি এক একটা লোভে দুটো দুটো করে দেখো স্যাকের মতন হয়েছে, থলির মতন দেখা যাচ্ছে। যেহেতু এক একটা লোভে দুটো স্যাক, তো এই জন্য একটা ডিথেকাস বলছে, মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডিথেকাস কি বলবে, যে পরাগধানী দুটো লোভযুক্ত, ঠিক আছে, পরাগধানী দুটো লোভে বিভক্ত। তো এই দুটো লোভের প্রতিটাতে দুটো করে কি থাকে, থলির মতো অংশ থাকে, যেগুলোর মধ্যে মাইক্রোস্পোর ভরা থাকে। ওই থলির মতন দুটো একটা লোভের মধ্যে আসবে, একে ডিথেকাস বলা হয়। ঠিক আছে, ডিথেকাস মনে রাখবে। এগুলো হচ্ছে দুটো থিকা এক একটা লোভে আছে, এই জন্য নাম হয়েছে ডিথেকাস। তো মোট কটা আছে, 4টা লোভ আছে, তাই না? টোটাল দুটো লোভে 4টা থিকা আছে। তো মনে রাখো, এই ডিথেকাস জিনিসটা কিন্তু আসতে পারে। দুটো থিকা একটা লোভে আছে, তো দুটো লোভে যেহেতু মোট 4টা আছে, তো 4টা থিকা আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এইবার এইদিকে তোমাকে দেখাচ্ছি। এবার এই যে যেটা এই লোভ দেখাচ্ছিলাম তোমাকে, পরাগধানী, এই পরাগধানী যদি আমরা কাটি এরকম হবে ওপর দিক থেকে এরকম 4টা লোভ এই দেখাচ্ছে। এই যে লোভগুলো হচ্ছে 4টা লোভকে আমি দেখাচ্ছি, এই এরকমভাবে লম্বা করে দেখেছি। তো এই লোভে কী থাকে, এখানে বড় করে দেখেছি, দেখো। এই লোভ দেখো, 4টা লোভে কি আছে, 4টা থিকা আছে, 4টা থিকা আছে, এক একটা লোভে দুটো দুটো করে। তার মানে কি দুটো লোভে মোট 4টা থিকা আছে, এই জন্য একে বলছে ডিথেকাস। তাকে এই জন্য বলছে ডিথেকাস, দুটো লোভে আছে বলে ডিথেকাস বলছে। আচ্ছা, তো এবার এইটাকে যদি আমি কাটি, মানে বাইরে থেকে কাটি, মানে কি বাইরে থেকে ভিতরের দিকে যদি আমি দেখি কি আছে, তো আমরা কি দেখতে পাবো, দেখো। সব থেকে বাইরের একটা লেয়ার, যেটা বহিঃস্তর, যেটা বা আউটার লেয়ার হলো, যেটাকে এপিডার্মিস বলা যেতে পারে। তো বাইরের লেয়ারের ঠিক ভিতরে এন্ডোথেসিয়াম, মনে রাখবে, এন্ডোথেসিয়াম এই দেখাচ্ছি, এটা বাইরের লেয়ার, এটা একদম বাইরের লেয়ারটা ঠিক পরে যেটা লাল কালার দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে এন্ডোথেসিয়াম। ঠিক বাইরের লেয়ারের ভিতরেই হচ্ছে এন্ডোথেসিয়াম, এপিডার্মিসের নিচেই। তারপর দেখতে পাচ্ছ মিডিল লেয়ার, মানে লালের আবার নিচে দেখতে পাচ্ছ যেটা, ওটাকে বলছে মিডিল লেয়ার। তারপর ভিতরে যেটা দেখতে পাচ্ছ একদম ভিতরে, এইটাকে বলছে ট্যাপেটাম, যেটা ভিতরের যে টিস্যুগুলো আছে ওটার সঙ্গে সরাসরি মানে যুক্ত হয়ে আছে, ট্যাপেটাম। এখানে যদি লেখা আছে ডাইরেক্টলি কানেক্টেড উইথ স্পোরোজেনাস টিস্যু, মানে এই ভিতরেরটা দেখতে পাচ্ছ যেটা পিঙ্ক কালারের, এরা সবগুলো হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। তো ট্যাপেটামের কাজ কি? ট্যাপেটামের কাজ হচ্ছে নিউট্রিশন, মানে খাদ্য দেওয়া, ঠিক আছে। এর কাজ হচ্ছে খাদ্য সাপ্লাই করা, কাকে? স্পোরোজেনাস টিস্যুগুলোকে বলা হয়। এই স্পোরোজেনাস টিস্যুগুলোকে খাবার খেতে ট্যাপেটাম। তো তোমরা এই যে এই স্ট্রাকচারটা, এটা আমি দেখালাম, এটাকে দেখো ভালো করে বড় করে দেখেছি, দেখো। এইখানে কিন্তু মনে রাখবে আসার সম্ভাবনা আছে। কি আসার সম্ভাবনা আছে? হয়তো বলতে পারে বাইরের স্তর বা বাইরের লেয়ারটা কী বলছে, এপিডার্ম, মনে রাখবে। তারপরেরটা কী বলছে, এন্ডোথেসিয়াম। তারপরেটা দেখতে পাচ্ছ মিডিল লেয়ার, দুটো স্তর নিয়ে তৈরি হয়েছে, এখানে দুটো স্তর নিয়ে দেখিয়েছি। তারপরে ভিতরে যেটা দেখতে পাচ্ছ, এই যে
ভিতরের লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম, যে কী করে নিউট্রিশন দেয়, খাবার দেয় কাকে, এই ভিতরের সেলগুলোকে, এইগুলোকে বলছে স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যুগুলোই পরে আবার স্পোর মাদার সেলে কনভার্ট হয়ে গিয়ে লাস্টে স্পোর তৈরি করে, ঠিক আছে, বা পরাগরেণু তৈরি করে। তো এটা ইনিশিয়াল স্টেজে আছে বলে এখানে আমরা স্পোরোজেনাস টিস্যু বলছি। এবার দেখো স্পোরোজেনাস টিস্যুর মধ্যে এক একটা সেল দেখতে পাচ্ছ, এগুলো এটা পুরোটাকে বলছি স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে। এই যে এখানে এটা পুরোটাকে বলছি স্পোরোজেনাস টিস্যু, তাই তো। এখানে দেখো স্পোরোজেনাস টিস্যু, এর ভিতরে ট্যাপেটামের ভিতরে আলাদা করে স্পোরোজেনাস টিস্যু এখানে বলা, এখানে লেখা নাই, তবে এটা দেখো এর ভিতরে যেটা হচ্ছে এটা স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যু ভিতরে এরকম, ঠিক আছে, এরকম কনজেস্টে দেখা যাচ্ছে। তো এই কনজেস্টে দেখা যাচ্ছে এগুলো প্রতিটা সেল কিন্তু স্পোর মাদার সেল হিসেবে এগুলো কাজ করে, স্পোর মাদার সেল বলা হচ্ছে। এবার স্পোর মাদার সেলগুলো ডিভাইড হয়ে মিয়োসিস পদ্ধতিতে ডিভাইড হয়ে 4টা করে স্পোর্স তৈরি করে। চলে আসিবার পরে আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আমি তো বললাম যে এগুলোর লেয়ারগুলো কিন্তু জেনে রাখবে, এই লেয়ারগুলো জেনে রাখবে কিসের, এই 4টা যে থিকা বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম আছে, এই স্পোরেঞ্জিয়ামের ডিটেলস মানে স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে। বাইরে এপিডার্মিস, তারপরে এন্ডোডার্মিস, এই জিনিসগুলো মনে রাখবে। আর এই ওর ভিতরে যেটা স্পোরোজেনাস টিস্যু বলছিলাম, ওর ভিতরে টিস্যুগুলো প্রতিটা সেল স্পোর মাদার সেল হিসেবে কাজ করে, স্পোর মাদার সেল হিসেবে কাজ করে। এবার এই স্পোর মাদার সেলগুলো দেখতে পাচ্ছ পরে কী তৈরি করবে, স্পোর তৈরি করবে। কী স্পোর, মাইক্রোস্পোর বা পরাগরেণু। তো স্পোরোজেনাস টিস্যুটা কিন্তু 2N, কিন্তু মনে রাখবে ডিপ্লয়েড, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। স্পোরোজেনাস টিস্যুটা কিন্তু 2N। আর যখন এইখান থেকে এই স্পোরোজেনাস টিস্যুগুলো থেকে যখন মিয়োসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরি করছে, তখন কিন্তু হ্যাপ্লয়েড। কনসেপ্ট ক্লিয়ার হলো তোমাদের? আমি ঠিকভাবে আমি বোঝাতে পারলাম? দেখো এইখানে এটা আর্লিয়েস্ট স্টেজে সেলগুলো কনজেস্টেড হয়ে থাকে, ঠিক আছে, সেন্ট্রাল ক্যান্ডিস কোনো ম্যাচিওর পুরোপুরি হয় না। ওই জন্য ওই পরিস্থিতিতে ওই টিস্যুগুলোকে বলছে স্পোরোজেনাস টিস্যু। এবার স্পোরোজেনাস টিস্যুগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাচিওর হতে লাগে, তখন এক একটা সেল স্পোর মাদার সেল হিসেবে কাজ করে। ওই স্পোর মাদার সেলগুলো স্পোর মাদার সেল, মাদার কথা থাকলে জানা যায় 2N। এবার স্পোর মাদার সেলগুলো যখনই স্পোর মাদার সেল যদি 2N হয়, তো তার আগে কি স্পোরোজেনাস টিস্যু ছিল, তখন ওটাও 2N হবে। স্পোর মাদার সেলগুলো মিয়োসিস পদ্ধতিতে যখনই তোমার পরাগরেণু বা মাইক্রোস্পোর তৈরি করলো, তখনই ওটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। মানে তোমরা জানো মিয়োসিস মানেই তো হ্যাপ্লয়েড হয়ে যায়, তাই না? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তোমরা আগে পড়েছো মাধ্যমিকে। তো এইখানে এবার দেখো, তো স্পোরোজেনাস টিস্যুটা কিন্তু 2N। এখানে আসতে পারে পরীক্ষাতে যে স্পোরোজেনাস টিস্যুটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, যেটা হবে ডিপ্লয়েড 2N, কিন্তু মাইক্রোস্পোরগুলো হচ্ছে তখন হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার দেখো আমি এখানে কী কী বললাম, এইগুলো বিভিন্ন লেয়ারগুলো বললাম আমি। আর স্পোরোজেনাস টিস্যুটা কিন্তু ডিপ্লয়েড মানে 2N। আচ্ছা, অ্যাঞ্জিওস্পার্মের পুরো হোল মানে গাছটাই কিন্তু ডিপ্লয়েড, মনে রাখবে। যদি ডিপ্লয়েড হয় তাহলে সব সেলগুলোই ডিপ্লয়েড হবে, তাই না? এবার যদি মানে ফুলের অংশগুলো দেখতে যাও, তো ওরাও ডিপ্লয়েড হবে। তো সবই যদি ডিপ্লয়েড হয়, তবে গ্যামেট তৈরি করার সময় যদি হাফ না হয়, তবে ক্রোমোজোমে নিশ্চয়ই কম বেশ হয়ে যাবে। ওই জন্য মিয়োসিস অবশ্যই দরকার। সুতরাং দেখো, এই জন্য স্পোরোজেনাস টিস্যুর সব সেলগুলোই কিন্তু কী হবে, যখন ইন্ডিভিজুয়াল সেল এরকম দেখা যাবে, তখন ওটাকে বলছে স্পোর মাদার সেলস। স্পোরোজেনাস টিস্যুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্পোর মাদার সেলস। ওই দেখো প্রাইমারি মাদার সেল, ঠিক আছে, প্রাইমারি মাদার সেল মানে স্পোর মাদার সেলের কথা বলা হচ্ছে। মিয়োসিস যে হয়ে যাবে, তখন 4টা মাইক্রোস্পোর তৈরি করবে। এই 4টা মাইক্রোস্পোর প্রথম অবস্থায় কী হয়, একসঙ্গে লেগে থাকে। তো এই যখন একসঙ্গে লেগে থাকে, তখন একে স্পোর টেট্রাড বলছে। কিন্তু এগুলো কিন্তু N, কিন্তু কেন মিয়োসিস হয়ে গেছে খেয়াল রাখবে, মিয়োসিসের আগে কিন্তু 2N। এবার যেই 4টা মাইক্রোস্পোর তৈরি করলো, তো প্রথম অবস্থায় একসঙ্গে লেগে থাকে, একে বলছে স্পোর টেট্রাড। পরে কি, এখন যেহেতু জলীয় অংশগুলো থাকে, তো ওই জন্য একসঙ্গে লেগে থাকে। পরে এই জলীয় অংশগুলো যখন আস্তে আস্তে মানে উবে যায় বা শুকিয়ে যায়, তখন এই যে ডিহাইড্রেট যখন হয়ে যায়, তখন 4টা পলেন গ্রেন তৈরি করে। তার মানে একটা স্পোর মাদার সেল থেকে 4টা করে পলেন গ্রেন তৈরি হচ্ছে মিয়োসিস পদ্ধতিতে, ঠিক আছে, মিয়োসিস পদ্ধতি মনে রাখো। আচ্ছা, এবার এই পোলেন গ্রেনগুলো কিন্তু প্রাথমিক অবস্থাতে কি নিউক্লিয়াস থেকে, কীরকম নিউক্লিয়াস থেকে, 2টো নিউক্লিয়াস তৈরি হয়,
এবার ডিটেলসটা দেখো, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছুটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও মাইক্রোস্পঞ্জিয়া আর কল্ড পোলেন শ্যাক। আচ্ছা, এই যে মাইক্রোস্পঞ্জিয়া পোলেন শ্যাক বলছি। আচ্ছা, এইবার একটা স্পোরের আমি স্ট্রাকচার দিয়েছি, এটা ম্যাচিওর স্পোরের আমি স্ট্রাকচার দিয়েছি। দেখো বাইরে যেটা দেখতে পাচ্ছ, এই যে লাল কালার যেটা, এই পুরোটা অংশ জুড়ে যেটা আছে, এটা কিন্তু সব থেকে বাইরের স্তর, যাকে বলছে এক্সাইন। তার নিচের স্তর যেটা দেখতে পাচ্ছ, এই যে এই রঙেরটা, এটা হচ্ছে ইনটাইন। আর এটা সেল মেমব্রেন। এবার সেল মেমব্রেনের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, দুটো নিউক্লিয়াস কিন্তু দুটোর মধ্যে পার্টিশান আছে। যেটা বড় দেখতে পাচ্ছ, এই বড়টা কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না, ঠিক আছে। লার্জ নিউক্লিয়াস হ্যাজ নো এনি কি ডেফিনিট সাইজ অ্যান্ড শেপ। তো এই লার্জ নিউক্লিয়াসটা হচ্ছে ভেজিটেটিভ সেল, আর যেটা ছোট্ট দেখতে পাচ্ছ স্পিন্ডল শেপ নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, স্পিন্ডল শেপ, এটাই হচ্ছে জেনারেটিভ সেল। তো এইখানে যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই, যেটা আমি এবার ভেবে রেখেছি, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সাইন। এক্সাইনটা কী দিয়ে তৈরি মনে রাখবে, এক্সাইনটা কী দিয়ে তৈরি। এই এক্সাইনটা তোমার সহজেই কেউ ভাঙতে পারে না, যত যেরকমভাবে পরিবেশ আসুক সহজেই কেউ ভাঙতে পারে বা সহজেই নষ্ট হয় না, মানে স্পোরটাকে প্রোটেকশান দেয়। তো কেন, কী এমন আছে যে এই এক্সাইন বা বাইরের স্তরটাকে মানে সহজেই অ্যাসিড হোক বা অ্যালকালি হোক কোনো কিছুতেই কিন্তু একে সহজেই নষ্ট করা যায় না। তো এটাতে কী দিয়ে তৈরি, এটাই আসতে পারে স্পোরোপলিনিন, এটা মনে রাখবে। এই স্পোরোপলিনিন দিয়েই এক্সাইন বা বাইরের স্তরটা স্পোরের তৈরি। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। একদম মনে হচ্ছে আমার 90% মতন সম্ভব না যে পোলেন গ্রেনের বাইরের স্তর বা এক্সাইন, পোলেন গ্রেনের দুটো স্তর থাকে তাই তো, একটা এক্সাইন একটা ইনটাইন। তো পোলেন গ্রেনের বাইরের স্তরটা স্পোরোপলিনিন দিয়ে তৈরি, মনে রাখবে স্পোরোপলিনিন দিয়ে তৈরি। এটা কিন্তু আমার মনে হচ্ছে এই প্রথম একটা তোমাদের কোশ্চিন, তো এর আগেও বললাম যে এটা দেখে রাখবে, কিন্তু এই হচ্ছে ফার্স্ট কোশ্চিন। এই ফার্স্ট কোশ্চিন বলতে আর একটা যেটা বলেছিলাম যে স্পোর মাদার সেল 2n আর মাইক্রোস্পোর বা স্পোর কিন্তু n, এইখানে খেয়াল রাখবে 2n কোনটা, মাদার, যেখানে মাদার বা মাতৃকোষ লেখা থাকবে সেটা জানবো যে 2n। তো ওইখানে একটা ইম্পর্টেন্ট হলো, সেকেন্ড হলো এটা, কিন্তু এটা খুব আমাকে মানে আমার তরফে মনে হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট যে এক্সাইন কী ধরি, স্পোরোপলিনিন ধরি। আর স্পোরোপলিনিন আছে বলেই কোনো এনজাইম দেখো ডিগ্রেড নষ্ট করা যায় না, বা কোনো কোল্ড ট্রিটমেন্ট হোক, হিট ট্রিটমেন্ট হোক, বা অ্যাসিড হোক, অ্যালকালি হোক, কোনো কিছুতে এটা নষ্ট সহজেই করা যায় না, কারণ হচ্ছে স্পোরোপলিনিন দিয়ে তৈরি। মনে রাখবে একটা রেজিস্ট্যান্ট কম্পাউন্ড, এটাকে সহজেই নষ্ট করা যায় না। আর ইনটাইনটা কি, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এইসব দিয়ে তৈরি। বুঝা গেল এটা। তবে আমার দ্বিতীয় প্রশ্ন আসার মতন প্রশ্ন হচ্ছে স্পোরোপলিনিন, আর প্রথম প্রশ্ন হলো স্পোর মাদার সেলটা 2n আর পোলেন গ্রেন বা স্পোরগুলো, পোলেন গ্রেন বা স্পোরগুলো হচ্ছে হ্যাপ্লয়েড বা n। আচ্ছা, এবার দেখো এই পোলেন গ্রেনে দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তো বেশিরভাগ 60% মনে রাখো যে 60% অ্যাঞ্জিওস্পার্মে যখনই পোলেনগুলো উড়ে উড়ে কোনো গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, এই মোটামুটি দুটো নিউক্লিয়াস স্টেজ হয়েই কিন্তু গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়, ঠিক আছে। এই মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে মানে কি পলিনেশনের সময় উড়ে গিয়ে অন্য জায়গায় যে পড়বে, এটা এই বিশেষ করে 2 নিউক্লিয়াস স্টেজে কিন্তু স্থানান্তর হয় 60% অ্যাঞ্জিওস্পার্মে, আর বাকি 40% 3 নিউক্লিয়াস স্টেজে। আচ্ছা, চলে আসতে হবে এখানে। তো মনে রাখলাম কি যে এক্সাইনটা কিন্তু স্পোরোপলিনিন দিয়ে তৈরি। আচ্ছা, তোমাদের অনেকে আমাকে অনেকদিন ধরেই কিন্তু রিকোয়েস্ট করছে অনেকেই, কিন্তু আমি সত্য কথা কি আমি টাইম পাচ্ছিলাম না। এই যে আজকে যে করছি আমি মনে হচ্ছে কোনো কাজ বাকি রেখে হয়তো করছি। আচ্ছা দেখো, এই যে এটা লিখেছি 60% অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু পোলেন গ্রেন এই 2 সেল অবস্থাতেই কিন্তু কি হয়, ঝরে পড়ে মানে কি, তার পরাগ মিলনের জন্য অন্য ফুলে গিয়ে স্থানান্তরিত হয়। মনে রাখবে 2 সেল স্টেজ এখানেও আসতে পারে, যে বেশিরভাগ ক্ষেত্রে পোলেন গ্রেনটা কটা সেলড অবস্থায় এটা কি হয়, পোলেন গ্রেনের জন্য অন্য ফুলে গিয়ে স্থানান্তরিত হয়। মনে রাখবে 60% অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু 2 সেল অবস্থিত, একটা ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল।
ভেজিটেটিভ সেল কোনটা বললাম তোমাদেরকে, যার নিউক্লিয়াসটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না, বেশ বড় অংশটা জুড়ে আছে, যে এটা ভেজিটেটিভ। আর যেটা ছোটো দেখতে পাচ্ছি স্পিন্ডল শেপড নিউক্লিয়াস, এটা হচ্ছে জেনারেটিভ সেল। এটা ভেজিটেটিভ সেল বড়োটা, এটা জেনারেটিভ সেল। এই দুই সেল স্টেজেই কী বলছে এরা, পোলেন স্যাক বা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে এরা ওইখান থেকে স্থানান্তরিত হয়ে যায়, মানে ঝরে পড়ে যায়। আর বাকি 40%, থ্রি সেল স্টেজে স্থানান্তর হয় বা সেট ঝরে পড়ে, ঠিক আছে। থ্রি সেল মানে কি, মানে পরে ওই যে তোমার জেনারেটিভ সেলটা আবার ডিভিশন হয়ে দুটো গ্যামেট তৈরি করে, মেল গ্যামেট তৈরি করে, মানে দুটো মেল গ্যামেট প্লাস ভেজিটেটিভ সেল। এই থ্রি সেল স্টেজে ওরা সেট বা ঝরে পড়ে। আচ্ছা আচ্ছা, পোলেন গ্রেনের সম্বন্ধে কিছু দিয়েছে, দেখো পোলেন গ্রেন যে তৈরি হচ্ছে, পোলেন গ্রেনের ভালো মন্দর কী দিক আছে, তো হচ্ছে পোলেন গ্রেন অ্যালার্জি তৈরি করে, ঠিক আছে। পোলেন গ্রেন অ্যালার্জি তৈরি করে, এটা নিয়ে ভিজে যাচ্ছি না। আর পোলেন অ্যালার্জি হয়। আর পোলেন গ্রেন যেহেতু নিউট্রিশন রিচ হয়, তো এই জন্য অনেক ক্ষেত্রে ট্যাবলেট তৈরি করতে ব্যবহার হয়, ঠিক আছে। ওই ট্যাবলেটগুলো যারা দৌড় ঝাঁপ দেয় অ্যাথলেটরা বা রেস হর্স যারা, তারা ওসবগুলো ইউজ করে, মানে ইমিডিয়েট শক্তি পায় বলে। আচ্ছা, পোলেন গ্রেন, এবার দেখো পোলেন গ্রেন ভায়াবিলিটি মানে পোলেন গ্রেন কি সহজেই কেউ নষ্ট করে দিতে পারে, পোলেন গ্রেন নিজে নষ্ট হয়ে অনেক দিন ধরে থাকে। তো পোলেন গ্রেন কখন তোমার জার্মিনেট হয়, যখন তোমার আইডিয়াল এনভায়রনমেন্ট হয়, তাই না, হয়তো জল পাওয়া যাচ্ছে, ময়েশ্চার ঠিক যেমন দরকার সেরকম পাচ্ছে, তখন ওই অবস্থাতে ও কী হয়, জার্মিনেট হয়। তো এটা 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 নিয়ে আর বেশি কিছু যাচ্ছি না। আর একটা কথা এখানে দেখো, আমি ভুলে গেছি, মনে পড়েনি, এই জন্য আমি এখানে আলাদা করে লিখে দিয়েছিলাম যে ট্যাপিটাম যে বললাম সব থেকে ইনার লেয়ার, এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যে সব থেকে যে ইনার লেয়ার ট্যাপিটাম কিন্তু একটার বেশি নিউক্লিয়াস থাকে। এখানে আমরা দেখো মনে হচ্ছে একটা নিউক্লিয়াস, কিন্তু একটা নিউক্লিয়াস না, এখানে অনেক নিউক্লিয়াস কিন্তু আছে। তো এটাও পরীক্ষাতে থাকতে পারে, ট্যাপিটাম কিন্তু মাল্টি নিউক্লিয়ার, মানে একটার বেশি নিউক্লিয়াস কোথায় থাকে, ট্যাপিটামের লেয়ারের প্রতিটা সেলে। এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তা আমার কিন্তু তোমার বুঝতে গিয়ে কোনো খেয়াল হয়নি, এখানে আমি আলাদা করে আবার পরে লিখেছি। আচ্ছা, তো চলে এসো এরপর। আচ্ছা, এরপর দেখো, এবার ওটা মাইক্রোস্পোর হয়ে গেলো। মাইক্রোস্পোর কী দেখলাম আমরা, যে পোলেন গ্রেন বা পরাগরেন তৈরি হলো, তাই না। এবার মেগাস্পোর মানে কি, এবার তার মানে কেমন করে এবার মেগাস্পোর তৈরি হবে, তো দেখে না কেমন করে মেগাস্পোর তৈরি হয়েছে, প্রসেসটাকে বলছে মেগাস্পোর। আচ্ছা, এবার দেখো, মানে এই যে গর্ভকোষের যেটা দেখছিলাম আমরা, গাইনোসিয়াম, ওর কটা অংশ, তিনটে অংশ দেখো। এর পুরো মোটা ফোলাটাকে ওভারি বলছে, তার উপর দণ্ডের মতন যেটা, ওটা গর্ভদণ্ড বা স্টাইল বলছে। আর যেটা দেখতে পাচ্ছ ওপরে স্টিগমা বিভিন্ন রকমের হতে পারে, ফেদারি হতে পারে, মানে পোলেন গ্রেন ধরার জন্য এটা অনেক রকম হতে পারে, বাইলোব হতে পারে, অনেক রকম হতে পারে স্টিগমাটা। তো এই পুরোটাকেই বলছে কার্পেল, ঠিক আছে, পুরোটাকে বলছে কার্পেল। এইবার ওভারির মধ্যে কে থাকে, ওভিউল থাকে, তাই তো, এবার ওভিউল থাকে। এবার ওভিউল সম্বন্ধে আমরা জানছি, দেখো। আচ্ছা, এখানে পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো, প্ল্যাসেন্টা মানে কি, ওভিউলটা যেটার সঙ্গে লেগে থাকে, তাই না, ওভিউলটা, পুরো ওভিউলটা যে টিস্যুর সঙ্গে লেগে থাকে, সেই টিস্যুটাকে বলছে প্ল্যাসেন্টা। এই টিস্যুটা কি, মানে মাদার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, মাদার সঙ্গে ওভিউল যে মানে কানেকশানটা, ওটা হচ্ছে প্ল্যাসেন্টা। আচ্ছা, প্ল্যাসেন্টার পরে যেটা দেখতে পাচ্ছ, এটা বলছে ফিউনিকুলাস। এটা হচ্ছে ফিউনিকুলাস, মনে রাখবে। আর এই ফিউনিকুলাস আর এই পুরো ওভিউল দেখতে পাচ্ছ, ফিউনিকুলাস ওভিউল যেখানে টাচ করেছে ওই জায়গাটা কিন্তু হাইলাম বলছে, খেয়াল রাখবে। এটা কিন্তু ডায়াগ্রাম হিসেবে তোমাদের দিতে পারে, তোমাদেরকে আরেকটা আমি কথা বলছি, ডায়াগ্রাম কিন্তু এই চ্যাপ্টারটা আর এই নেক্সট চ্যাপ্টার যেটা রিপ্রোডাকশান, ওই হিউম্যান রিপ্রোডাকশান, এই দুটোর মধ্যেই কিন্তু ডায়াগ্রামটা এলে আসবে। এই দুটোই বেশি ইম্পর্ট্যান্ট। এটাও কিছু ডায়াগ্রাম আছে, সবথেকে বেশি ডায়াগ্রাম আছে তোমার ওই হিউম্যান রিপ্রোডাকশানে আছে। তো ডায়াগ্রামগুলো তোমরা দেখবে কিন্তু কোন বই থেকে, আমাদের এই তোমরা যে বইগুলো পড়ছো বিভিন্ন লেখকের, এই বইগুলোতে কিন্তু অনেক ডায়াগ্রাম আছে। সুতরাং এত ডায়াগ্রাম দেখে লাভ নেই, তোমার কী দেওয়াতে হবে, তোমরা দেখবা এনসিইআরটি বইটা, এই যে দেখে দিচ্ছি, এনসিইআরটি বইটার যে ডায়াগ্রামগুলো আছে ওই ডায়াগ্রামগুলো থেকেই আসবে, তার বাইরে কিন্তু আসবে না। এই যে এনসিইআরটি কিন্তু এখন তো বাংলাতেও বেরিয়েছে, ইংলিশেও বেরিয়েছে, শুধু ডায়াগ্রামগুলোর জন্যই বইটা খালি ফলো করবে, ডায়াগ্রাম।
ধরো এটাই, এই যে এনসিআর এই ছবিটা দিয়েছিল, যদি খুব ইজিভাবে দিতে চাই তো দিয়ে দেবে হয়তো এটা কী বা এটা কি, এই জিনিসগুলো কিন্তু এনসিআরটি বইয়ের ডায়াগ্রামটা কিন্তু ফলো করবে তোমরা। আচ্ছা, যেটা বলছিলাম, তো প্লাসেন্টা হলো, ফেনিকুল হলো, হাইলাম হলো, এবার হাইলাম হলো, এবার দেখতে পাচ্ছ এটা কি, এর পুরোটা হচ্ছে ওভিউল, তাই না? এটা পুরোটা হচ্ছে ওভিউল। তো আচ্ছা, এই ওভিউলের মধ্যে এগুলো বাইরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওর লেয়ার, আউটার লেয়ার কি, আউটার লেয়ারকে এখানে ইংলিশে যেটা বলে ইন্টুগুমেন্ট, ঠিক আছে? তাই তো, বাইরের স্তরটাকে বলছে আউটার ইন্টুগুমেন্ট, আর ভিতরের স্তরটাকে বলছে ইনার ইন্টুগুমেন্ট। এগুলো কি কভার, কার কভার? এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার ওভিল হলো, আর ওভিলের বাইরে দুটো হচ্ছে কভার, আর ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভ্রূণস্থলী বলা হয় বা এমব্রিও শ্যাক। আচ্ছা, এই ভ্রূণস্থলীর মধ্যে এরকম অনেকগুলো ধরো এই টিস্যু দেখতে পাওয়া যায়, এরকম ধরনের টিস্যু। এই টিস্যুর মধ্যে একটা সেল, এই জায়গাটা কিন্তু মাইক্রোপাইল এন্ড, যে দিক দিয়ে তোমার কে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকবে তোমার ওই পোলেন টিউব। তো ওই যে দিক ঢুকছে ওটা মাইক্রোপাইল এন্ড বলছে। তো ওই মাইক্রোপাইল এন্ডের দিকে কোনো একটা সেল বড় হয়ে সবার থেকে আলাদা হয়ে যায়, যেটাকে মেগাস্পোর মাদার সেল বলা হয়। মেগাস্পোর, আমি আগেই বলেছি, মাদার মানে জানবা যে 2n হবে এটা। আচ্ছা, মেগাস্পোর মাদার সেল হয়ে যায়। আচ্ছা, এটার ডায়াগ্রামটাও দেখে রাখো, আউটার ইন্টুগুমেন্ট, ইনার ইন্টুগুমেন্ট, এটা নিউক্লিয়াসের কোষগুলো, এদিকটা মাইক্রোপাইলার এন্ড বলছে, এটা তো আগে বললাম। আর নিচের দিকে সেটা হচ্ছে চ্যালাজা, নিচের দিকে যেটা হচ্ছে এটা চ্যালাজা। তো এবার তোমার এর ভিতরে এই ভিতরে কেমন করে তোমার দেখো, এর ভিতরে মোট কিন্তু 8টা কিন্তু সেল তৈরি হবে। 8টা সেল মানে কি 8টা নিউক্লিয়াসযুক্ত কোষ। তো কেমন করে তৈরি হবে এবার দেখাচ্ছি। আমি কি বললাম যে মাইক্রোপাইলার এন্ডের দিকে একটা সেল সবার থেকে আলাদা হয়ে যায়, বড় হয়ে যায়, এবং ওইটাই মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করে। এবার এইটা ধরো মাইক্রোস্পোর মাদার সেল, এমএমসি মানে মাইক্রোস্পোর মাদার সেল, এটা 2n হলো। এটা প্রথমে মিওসিস হয়ে গেল, যেই মিওসিস হয়ে গেলো মানে কি ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল, 4টা সেল তৈরি করো। তোমরা জানো যে মিওসিসে 4টা সেল তৈরি হয়। 4টা সেলের মধ্যে 3টে সেল কিন্তু নষ্ট হয়ে যায়, এই যে আমি ক্রস দিয়ে রেখেছি, মানে 3টে সেল নষ্ট হয়ে যায়, একটাই লাস্টে লার্জ হয়ে বড় স্ট্রাকচার হয়ে ফাংশনাল হয়, যেটাকে বলছে কি বলতো, মেগাস্পোর। এই মেগাস্পোর একটা নিউক্লিয়াস যুক্ত হয়। যেহেতু এখানে একটা জিনিস বলে দেখি, ধরো একটা অতগুলো 4টা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াসই মানে কী হলো, লাস্টে ফাংশনাল হলো, বাকিগুলো নষ্ট হয়ে গেল। এই জন্য বোঝাকে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। যদি দুটো নিউক্লিয়াস হতো তবে ডাইস্পোরিক বলতো, 4টা হলে টেট্রাস্পোরিক হতো। তো যাই হোক, এখানে একটাই হচ্ছে, এই জন্য ওটা ইউনিনিউক্লিয়ার বা মনোস্পোরিক ডেভেলপমেন্ট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মনোস্পোরিকই হয়। আচ্ছা, এবার এই নিউক্লিয়াসটা ভেঙে দুটো হয়ে গেল, দুটো হলো। আবার এই ভাঙবে, এখানে দুটো হলো, আবার এই ভাঙলো, এই দুটো হয়ে গেল। আবার এরা প্রত্যেকটা ভেঙে 4টা করে হয়ে গেল। তার মানে কটা হলো, মোট 4টা সেল হলো, তাই তো? এমব্রিওসেকের মোট কটা হলো, 4টা সেল, মানে কি 4টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেলো। ওখানে মনে রাখো, 4টা নিউক্লিয়াস তৈরি হলো, মানে 8 নিউক্লিয়েটেড স্টেজ। আচ্ছা, এই নিউক্লিয়েট 8টা এই যে নিউক্লিয়াস তৈরি হলো, 8টা নিউক্লিয়াসের মধ্যে এখান থেকে একটা আর নিচের থেকে একটা এসে মাঝে চলে আসে, আর বাকি 3টা 2 প্রান্তে চলে যায়। তো দেখো, 2 প্রান্তে চলে গেলো, দেখো এটা হলো, ঠিক আছে, 2 প্রান্ত হয়ে গেল। চ্যালাজা কোথায়, নিচের দিকে বলেছিলাম, মানে মাইক্রোপাইলার উল্টোর দিকে বললাম। তো মাইক্রোপাইলার উল্টোর দিকে, এই চ্যালাজার দিকে যে 3টে সেল তৈরি হয়, 3টে সেল কিন্তু অ্যান্টিপোডাল সেল বলা হয়, মনে রাখবে, অ্যান্টিপোডাল সেল বলা হয়। আর যেদিকে মাইক্রোপাইল থাকে, মাইক্রোপাইলের 3টে সেলের মধ্যে মাঝের সেলটা সবথেকে বড় হয়ে যায়, এই দুটো থেকে আলাদা। এইটাকে বলছে এগ, আর বাট এগের সঙ্গে যে দুটো থাকে এটাকে বলছে সাইনারজিডস। মনে রাখো, সাইনারজিডস, এই 3টেকে একসঙ্গে বলা হয় এগ অ্যাপারেটাস। এই 3টেকে বলা হয় এগ অ্যাপারেটাস। তার মানে এগ অ্যাপারেটাস বা এই সাইনারজিডস কোন দিকে থাকে, মাইক্রোপাইলার এন্ডের দিকে, ঠিক আছে? মাইক্রোপাইলার এন্ড আবার তোমরা দেখেছি মাইক্রোপাইলার এন্ড বলতে এই দেখো, এই দিকটা মাইক্রোপাইলার এন্ড, এই দিক দিয়েই তোমার কে প্রবেশ করে, পোলেন টিউব প্রবেশ করে, যে মাইক্রোপাইলার এন্ড হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো এটা কি হলো, মোট 8 নিউক্লিয়েটেড স্টেজ, কিন্তু সেল কটা হলো এখন, 8টা নিউক্লিয়াস তো হয়েছিল ওখানে, 8টা নিউক্লিয়াস হওয়ার পর সেল কটা হলো দেখো 7টা। কারণ এই নিউক্লিয়াসগুলো
আলাদা আলাদা করে ধরো ওর কভার তৈরি করেছে, সেল ওয়াল তৈরি করে নিয়েছে, মানে একটা দুটো তিনটে সেল হলো, এদিকে তিনটে করেছিল, 6টা সেল হলো, কিন্তু মাঝের দুটো কিন্তু একসঙ্গে থেকেছে। তার মানে এগুলোর পুরোটা বড় হয়ে এই সেলগুলো আবার আলাদা হয়ে গেল। 7টা সেল হলো, দেখো 8টা নিউক্লিয়াস ঠিকই, কিন্তু 7টা সেল হলো, 1 2 3 4 5 6, আর এই বড়োটা গোটা সেল 7টা, কিন্তু নিউক্লিয়াস কিন্তু 8টা। তো এই 7 সেলড 8 নিউক্লিয়াস স্টেজে যখন তৈরি হয়ে যায়, তখনই একে এবার ফার্টিলাইজ করার জন্য কি পোলেন টিউব জার্মিনেট হয়ে এর মধ্যে ঢোকার চেষ্টা করে বা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এইখানে যেটা পরীক্ষাতে খুবই ইম্পর্ট্যান্ট, মানে আসবে, আমার ক্ষেত্রে মনে হচ্ছে যেন আসবে, এই যে সাইনার্জিস দেখতে পাচ্ছ, সাইনার্জির নিচে কিন্তু এরকম এর ফিলিফর্ম সেল থাকে এরকম। একবার এঁকে দেখিয়ে দিই, ধরো ধরো এই যে এটা হচ্ছে এমব্রিও স্যাক, এখানে 3টে অ্যান্টিপোডাল সেল চালা যায় অ্যান্টি দিকে, তাই তো, আর নিচে 3টে, এটা বড় থাকবে একটু, এটা হচ্ছে এগ, এই দুটো হচ্ছে সাইনার্জিস। এই সাইনার্জিসের নিচের দিকে এরকম ফিলিফর্ম স্ট্রাকচার থাকে, ফিলিফর্ম সেল। তো পরীক্ষাতে এখানে আসতে পারে যে ফিলিফর্ম সেল কোথায় থাকে, সাইনার্জিডের মধ্যে থাকবে। ফিলিফর্ম সেলের কথা বললেই চোখ বন্ধ করে সাইনার্জির মনে রাখবে। ফিলিফর্ম সাইনার্জি, সাইনার্জি মানে এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাস মানে যেখানে 3টে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস এগ, ওই পুরোটাকেই বলছে এগ অ্যাপারেটাস। কোথায় থাকে, এটা মাইক্রোপোলার এন্ডের দিকে। এইটা এই ফিলিফর্ম অ্যাপারেটাসটা আসতে পারে কোথায়, হয়তো আসতে পারে যে ফিলিফর্ম অ্যাপারেটাস কোন সেলে দেখা যায়, অ্যান্টিপোডাল সেলে দেখা যায়, না এগ সেলে দেখা যায়, না সাইনার্জিডে দেখা যায়, এরকম আসতে পারে, না এই মাঝখানে যেটা সেন্ট্রাল সেল, না এখানে দেখা যায়, সেখানে দুটো নিউক্লিয়াস আছে। তো তোমাদের বলতে হবে যে সাইনার্জিডসে দেখা যায়, সাইনার্জিডস, এটা যদি সাইনার্জিডস এরকম থাকে, এই নিচে এরকম এটা ফিলিফর্ম স্ট্রাকচার দেখা যায়। এই ফিলিফর্ম কোথায় দেখা যায়, সাইনার্জিডস, এটা মনে রাখবে। ফিলিফর্ম মানে সাইনার্জিডস, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই আছে। আমি যতগুলো বললাম কিন্তু এখন পর্যন্ত 4টা মানে প্রশ্ন মনে হয় আমার তরফ থেকে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে। আচ্ছা, হয়ে গেল ওটা। তো এই 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজে যখন হয়ে যায়, তখনই কিন্তু এবার কি এদের মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার জন্য বন্দোবস্ত শুরু হয়ে যায়। ঠিক আছে? তাহলে পোলেন গ্রেন বা স্পোর বা পরাগরেণু যখন 2 সেলড অবস্থায় থাকে, তখনই কিন্তু ও ফুল থেকে চলে যায়। ঠিক আছে? ওর মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে চলে যায় অন্য গাছে উড়ে বা পরাগ মিলানোর জন্য, বা যে কারণে হোক, বা ফেটে নিচে পড়ে গেলো বা বাড়ি চলে গেলো, যে কারণে হোক। মনে রাখবে যে 2 সেল স্টেজে কখন 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, আর 3 সেল অবস্থায় বাকি 40% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওটা কী হয়, পরাগ মিলানোর জন্য তখন অন্য গাছে চলে যায়। আর এই যেটা গর্ভকিশোরের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ভিতরে, আমরা দেখতে পেলাম এমব্রিও স্যাক, এমব্রিও স্যাকে কিন্তু 7 সেলড আর 8 নিউক্লিয়েটেড স্টেজ, এই অবস্থায় কিন্তু এবার ফার্টিলাইজেশন হবে। আচ্ছা আচ্ছা, এখানে পলিনেশনের ব্যাপারে একটু বলে দেওয়া হয়েছে। পলিনেশন তো আমি ডিটেলস বলছি না। দেখো, পলিনেশন 2 ভাগ করছে, একটা সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এবার স্বপরাগযোগকে আবার সেলফ পলিনেশন 2 ভাগ করছে, এটা অটোগামি, এটা গেটনোগামি। তাই তো? অটোগামি মানে কি, একই ফুলের মধ্যে, এই যে একই ফুলের মধ্যে যদি পরাগরেণুটা গর্ভমুণ্ডে যায়। আর গেটনোগামি কি, একই গাছেরই দুটো ফুলের মধ্যে যদি এরকম ট্রান্সফার হয়, এখান থেকে ধরো পরাগরেণু চলে গেলো এই ফুলের গর্ভমুণ্ডে, এটা বলছে গেটনোগামি। আর জেনোগামিটা কি, জেনোগামি সম্পূর্ণ ডিফারেন্ট ফ্ল্যাটে, মানে ছোটো আনরিলেটেড প্ল্যান্ট, যেটা সম্পূর্ণ দুটো আলাদা প্ল্যান্টের মধ্যে যদি এরকম স্থানান্তরিত হয় পরাগরেণু, তখন ওটা বলছে জেনোগ্যামি, মনে রাখবে, আনরিলেটেড। তো এখানে দেখো, যেহেতু এটা অন্য ফুলে হচ্ছে, এন বলছে মানে ফাংশনালি কিন্তু এটা ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন কাকে আমরা জানি অ্যাকচুয়ালি, যে একই ফুলের মধ্যে হয় না যেটা, তাই তো? তো যেহেতু অন্য ফুলে হচ্ছে, ওই হিসাবে ফাংশনালি জন্য বলছে ক্রস পলিনেশন। কিন্তু জেনেটিক্যালি কেন বলছে, ওর মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে সবই তো একই রকম, একটা গাছের তো ক্রোমোজোম সব একই রকম থাকবে, তাই না? ওই জন্য বলছে জেনেটিক্যালি সেলফ পলিনেশন, কিন্তু ফাংশনালি এটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। আচ্ছা, এবার কিছুটা কয়েকটা প্ল্যান্টের আমরা উদাহরণ দিয়েছি এখানে। দেখো, এই ধরনের ভায়োলা বা কমেলিনা বা অক্সালিস, এই প্ল্যান্টগুলো কিন্তু 2 ধরনের ফুল তৈরি করে, একটা হচ্ছে চাসমোগেমাস, একটা ক্লেস্টোগেমাস।
ক্লেস্টো মানে কি এই ফুলটা কখনো খুলে না, বারো অবস্থায় থাকে সবসময়, জীবনেও খুলে না। যে ফ্লাওয়ার্স হুইচ ডু নট ওপেন অ্যাট অল, মানে এই ক্লেস্টোমাস ফ্লাওয়ারে ফুলটা কখনো খুলে যায় না। খুলে যায় না মানে কি ওর এই মানে পরাগ মিলন অন্য গাছ থেকে এসে যে পরাগ রেণু আসবে এখানে পড়বে, জীবনেও সেটা সম্ভব নয়। মানে তার মানে কি, তার মানে এখানে সেলফ পলিনেশন বাধ্যতামূলক হতেই হবে। ওই গাছেরই ফুলের গর্ভ মুন্ডে ওই গাছেরই পরাগ রেণু এসে পড়বে। তো এইটা মনে রাখবে, ক্লেস্টোগ্যামাস মানে হচ্ছে যে এই ফুলটা কখনো খুলে না, যার ফলে ওখানে ক্রস পলিনেশন বা স্বপরাগযোগ মানে মাস্ট হবেই। আর চাষমগ্যামাস লাগবে, এটা এটা বড় আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তখন ফুলটা খুলে যায়, মানে সব বেশিরভাগ ফুল যখন খুলে যায় ও খুলে যায়, যার ফলে ক্রস পলিনেশন এখানে সুবিধা হয়। তো এই কয়েকটা গাছের নাম দিয়েছি, ভায়োলা, কমিলিয়ান, অক্সালিস। এখানে হয়তো এক্সাম্পল দিয়ে হয়তো বলতে পারে, ঠিক আছে। এখানে এই গ্লাসগুলো দুই ধরনের ফ্লাওয়ার তৈরি করে, চাসমোগ্লাস ফ্লাওয়ার আর ক্লেস্টোগ্যামাস। ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার মনে রাখবে কখনোই খুলে না, বার্ড অবস্থাতে কন্ডিশনে এদের পরাগমিলন হয়ে যায়। ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ারটা কিন্তু আসতে পারে, ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ারটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এজেন্ট, পলিনেশনের এজেন্ট কে কে দেখো, পলিনেশনের এজেন্ট দেখো, এটা বায়োটিক হতে পারে, এটা আবায়োটিক। বায়োটিক মানে কি জীবী, মানে এর দ্বারা, মানে জীবের দ্বারা। আর আয়োবায়োটিক মানে কি নন লিভিং অরিজিন, মানে জীব নয় এরকম জিনিসের দ্বারা হচ্ছে। দেখো বেশিরভাগ প্ল্যান্টের মানে এজেন্টই হচ্ছে বায়োটিক ওয়েটের। আর আয়োবায়োটিকটা কি, আয়োবায়োটিক তোমার উইন্ড হতে পারে বা ওয়াটার হতে পারে, ঠিক আছে। উইন্ডে যদি হয় তো উইন্ডের পলিনেশনকে কী বলে, ওটা তোমরা ক্লাস এতে কি ক্লাস মাধ্যমিকে পড়েছো। আর যেটা ওয়াটার দিয়ে যদি তোমার পলিনেশন হয় তো ওইটা হবে কি হাইড্রোফাইলি, তাই তো। আর অ্যানিমোফাইলিটা হচ্ছে উইন্ড পলিনেটেড। এখানে একটু জাস্ট এদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এর বৈশিষ্ট্য হয়তো আসতে পারে যে অ্যানিমোফাইলি মানে যেটা হচ্ছে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। তো এদের যেহেতু বাতাসের দ্বারা এইগুলো তোমার কী হচ্ছে, বিস্তার হচ্ছে, তো বাতাসের দ্বারা বিস্তারিত হয়, তো বাতাসে কেমন করে উড়ে যাবে, নিশ্চয়ই ওটা আকার ছোটো হতে হবে। এই বলছে পোলেন গ্লাসগুলো হালকা হবে, নন স্টিকি হবে, মানে কোনো আঠা জাতীয় যদি না হয় তবে তো ওরা উড়ে যেতে পারবে, না তো গাছে লেগেই থেকে যাবে। ওই জন্য বলছে নন স্টিক হবে আর লাইট হালকা হবে। আর ফুলগুলো যাতে ভালোভাবেই কি এক্সপোজড হতে পারে, যাতে এখানে সে ফট করে আটকে যেতে পারে। এই জন্য বলছে যে ফ্লাওয়ার্স পজেসেস ওয়েল এক্সপোজড স্টেমেন অ্যান্ড লার্জ ওপেন ফেদার স্টিমা। এই যে স্টিমা যে ফেদির হয়, এখানে ফুল ইংলিশে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না। ওই জন্য এই দুটো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। পোলেনগুলো লাইট হতে হবে, হালকা হতে হবে, আর নন স্টিকি মানে কি আঠালোযুক্ত যেন না থাকে। আর 2 নম্বর হচ্ছে ভালোভাবে যাতে বেরিয়ে থাকে, ঠিক আছে। ওই বলছে ওয়েল এক্সপোজড স্টেমেন আর লার্জ ওপেন ফেদারি স্টিগমাটা হতে হবে সবসময় ফেদারি, মানে পাখির পালকের মতো যেন হতে পারে, যার ফলে সহজে যেন ওরা বাতাস থেকে পোলেন গ্রেন বা পরাগরেণুগুলোকে নিয়ে নিতে পারে। আর কি আরও দিয়েছি, তো এরা তোমরা পড়েছো, এর উদাহরণ কয়েকটা মনে রাখবে, গ্রাস, প্যাডি, হুইট, ধান, গম, যা, ভুট্টা, এগুলো। হাইড্রোফাইলি মানে কি জলের দ্বারা যেগুলো পলিনেশন হয়, তো জলের দ্বারা পলিনেশন একটা এরকম এই এক্সাম্পল ভ্যালিনেসিয়া মনে রাখবে, ভ্যালিসনেরিয়া, স্পাইরালি, এগুলো ভ্যালিসনেরিয়ার পাতাগুলো কীরকম চ্যাপ্টা ফিতার মতন চ্যাপ্টা। আর যেগুলো মেল ফ্লাওয়ার উপরে জলে ভাসে, আর ফিমেল ফ্লাওয়ারগুলো কি স্প্রিংয়ের মতন হয়ে থাকে। যখন পলিনেশনের সময় আসে তখন এরা স্প্রিংটা খুলে গিয়ে ওই মেল ফ্লাওয়ারটা বা স্ত্রী ফুলটা জলের উপরে এরকম ভেসে থাকে। আর মেল ফ্লাওয়ারটা তো এরকম সে মানে গাছ থেকে ডিটাচ হয়ে গিয়ে আলাদা হয়ে গিয়ে ভাসতে থাকে। এবার ভাসতে যখন এখানে চলে আসে তখন ওদের পরাগমিলন ঘটে যায়। তো মনে রাখবে এখানে ভ্যালিসনেরিয়া, এটা হচ্ছে হাইড্রোফাইলি, মানে জল দ্বারা পরাগমিলন হয়। আচ্ছা, এবার বায়োটিক এজেন্ট দেখো, এখানে বায়োটিক এজেন্ট একটু এক ঝলকে মনে রাখবে। বায়োটিক এজেন্ট মানে কি যারা জীবের দ্বারা পরাগমিলন ঘটে, তাই তো, বা পলিনেশন হয়। দেখো এন্টোমো মানে জানবে ইনসেক্ট, ইনসেক্ট বা পতঙ্গ। অর্নিথো মানে হচ্ছে পাখি। মেলাকো মানে হচ্ছে শামুক বা স্নেল। চেরোপ্টোফারি মানে হচ্ছে ব্যাট, বাদুড়। মনে রাখবে চেইরোপ্টোরিফাইলি মানে ব্যাট। এখানে এরকমভাবে আসতে পারে, চেরোপ্টোফাইলি ফ্লাওয়ার্স ইজ পলিনেটেড বাই, হয়তো ইনসেক্ট দিয়ে দিল বা বার্ড দিয়ে দিল বা ব্যাট দিয়ে দিল, এরকমভাবে আসতে পারে। ডিটেলস এখানে দেখার দরকার নেই, কিন্তু মনে রাখবে চেরোপ্টোফাইলি মানে কি ব্যাট পলিনেটেড ফ্লাওয়ার। আচ্ছা, অ্যান্থ্রো মানে যেমন যে
হিউম্যান বিং। অ্যান্থ্রো মানে যেন বোঝায় হিউম্যান বিং, মানে মানুষের দ্বারা যদি পলিনেশন হয় অনেক সময়, মানুষের দ্বারা মানুষের গায়ে হয়তো লেগে থাকলো, যেমন চোরাকাটা ঘাসগুলো ধরো মানুষের ওই দিকে হাঁটলেই প্যান্টে প্যান্টে লেগে যায়। আচ্ছা, তো অ্যান্থ্রো মানে জানবে হিউম্যান। আর এখানে আরও দুটো আমি দিয়েছি, যে মায়ের মিকোফাইলি, মানে পিঁপড়ার দ্বারা যদি পলিনেশন হয় তোমাকে MYR মনে রাখবা, MYR মিকোফাইলি, মেয়ের মিকোফাইলি। আর একটা আছে বাটারফ্লাই, বাটারফ্লাই তো ইনসেক্টের মধ্যেই থাকে, কিন্তু বাটারফ্লাইকে আলাদা করে দেওয়া হয়েছে এখানে সাইকোফাইলি, মনে রাখবে সাইকোফাইলি, সাইকোফাইলি। আর যদি মৌমাছিদের দ্বারা হয় আলাদা করে তবে মেলিটোফাইলি। তবে এটা দুটো অত দরকার নাই, তো এইগুলো একটু মনে রাখবে। চেরোপ্টো মানে হচ্ছে বাদুড়ের দ্বারা, অ্যান্থ্রো মানে হিউম্যানের দ্বারা, ম্যালাকো মানে হচ্ছে শামুক বা স্নেলের দ্বারা, অর্নিথো মানে হচ্ছে বার্ড বা পক্ষীর দ্বারা, এন্টো মানে হচ্ছে ইনসেক্টের দ্বারা। ব্যাস, আর যদি পারো তো এগুলো একটু দেখে নেবে সুবিধার জন্য, তোমাদের দেখেছো মোটামুটি। আর আমি ওদিকে যাচ্ছি না। এবার দেখো, এবার চলে আসছে আউটব্রিডিং ডিভাইসেস। আউটব্রিডিং ডিভাইসেস বলতে বই প্রজনন কৌশল, কী কী কৌশলে তোমার ক্রস পলিনেশন বা ইতর প্রজনন মানে হচ্ছে বা হচ্ছে না, কী কী কারণে, সেই ডিভাইসগুলো হচ্ছে আউটব্রিডিং ডিভাইসেস। যাতে তোমার ইতর প্রযোগ কীভাবে হয় বা ক্রস পলিনেশন কীভাবে হয়, কীরকম ঘটনা থাকলে সেলফ পলিনেশন যত না হয়, ওইগুলোকেই বলছে আউটব্রিডিং ডিভাইসে বা বই প্রজনন কৌশল। দেখো, ডাইকোগ্যামি মানে গ্যামেটটা তোমার ডিফারেন্ট সময়ে ম্যাচিওর হচ্ছে। দেখো, স্টেমেন আর স্টিগমা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে এটা ম্যাচিওর মানে পরিণত হচ্ছে ডিফারেন্ট টাইমে, ম্যাচিওর হচ্ছে ডিফারেন্ট টাইমে, পরিণত হচ্ছে বিভিন্ন সময়, এই জন্য বলছে ডাইকোগ্যামি। যদি তোমার আগে যদি মানে পরাগধানীটা যদি আগে ম্যাচিওর হয় তাকে বলছে প্রোটো মানে আমরা যে আগে বা প্রথমে। যদি অ্যান্ড্রি মানে অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে, অ্যান্ড্রোসিয়াম মানে কি তোমার অ্যান্থার যদি প্রথমে ম্যাচিওর হয় তাকে বলছে প্রোটো অ্যান্ড্রি। আর যদি গাইনোসিয়াম যে প্রথমে ম্যাচিউরিটি আসে তো এটা প্রোটোগাইনি বলছে। তো ধরো দুটো একসঙ্গে হচ্ছে না, এই যদি আগে ম্যাচিউর হয় আর যদি পরে হয় তবে নিশ্চয়ই তোমার সেলফ পলিনেশন হবে না, দুটোর মধ্যে আগে কম বেশ হলে। তো এইটা বলছে যে সেলফ পলিনেশন না হওয়ার একটা পয়েন্ট হচ্ছে ডাইকোগ্যামি ফুলটা হতে হবে। 2 নম্বর হেটেরোমরফিজম। হেটেরোমরফিজম মানে তুমি ধরো পজিশন যদি এমন হয় যেখানে সেলফ পলিনেশন কখনোই সম্ভব নয়, ওইটাকে বলছে হেটেরোমরফিজম। দেখো, আমি না বলে তোমাকে ছবি দিয়ে এঁকে যাচ্ছি। ধরো এই স্টিমটা অনেক লম্বা, ফুল থেকে বেরিয়ে অনেকটা উপরে উঠে গেছে, আর ছোট যদি এখানে স্টাইল যদি ছোটো ছোটো হয়, হ্যাঁ, পুংদণ্ড যদি ছোটো ছোটো হয়, তো এই পরাগধানী থেকে স্পোর বা রেণুগুলো এখানে সহজে যেতে পারবে না, সুতরাং এখানে সেলফ পলিনেশন বা সব প্রয়োগ হবে না। আবার ধরো এটা এমন বড়, আবার এখানে ধরো গর্ভমুণ্ড খুবই নিচে একদম, মানে পুরো অ্যান্ড্রোসিয়ামটা খুবই ছোট, তো এখানেও ধরো সেলফ পলিনেশন হওয়ার সম্ভাবনা বলতে গেলে নেই। তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে হেটেরোমরফিজম মানে পজিশান আলাদা এবং সম্পূর্ণ পজিশান আলাদা, কাছাকাছি না। আচ্ছা, সেলফ ইনকমপ্লিটি, অনেক গাছ আছে যারা নিজের তৈরি পোলেনকে নিতে চায় না, তখন ওইটা বলছে সেল ইনকমপ্লিট, মানে কি নিজে বন্ধ, তুমি নিজের দ্বারা হবে না, অন্যকে আসতে হবে এরকম। তো এটা কিন্তু উদাহরণ মনে রাখবে। কমিলিনা, চা গাছকে কমিলিনা বলা হয়, রাসনা ভ্যান্ডা রক্সবার্গি। আচ্ছা, এবার ডাইক্লিনা একটা একলিঙ্গ ফুল। ধরো একটা গাছে যদি একটা একলিঙ্গ ফুল মানে উভয় লিঙ্গ ফুল না হয়, মানে কি ওইখানে সেলফ পলিনেশন বা সব প্রযোগ হবে না, তাই না? সেখানে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন অবশ্যই দরকার। তো এখানে একলিঙ্গ গাছ কোনগুলো, যেমন ধরো কুমড়াটা, পটলটা, মনে রাখবে পটলটা, এগুলো হচ্ছে একলিঙ্গ। আচ্ছা, দেখো পিস্টিল পোলেন ইন্টারাকশান, এখানে অত দরকার নাই, এখানে একটাই জিনিস দরকার যে কী বলতো, এবার পোলেন গ্রেনটা যখন তোমার স্টিগমাতে পড়ছিল, ধরো এটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে স্টিগমা, এখানে যখন পোলেন গ্রেন যখন পড়ছে, ধরো এখানে যখন পোলেন গ্রেনটা পড়ছে, তো এখানে এগুলো রস থাকে, তো এই পোলেন গ্রেনটা ধরো অন্য গাছের, ধরো একটা আম গাছের ওপরে, এই আম গাছের গর্ভমুণ্ডে একটা ধরো তুলা গাছের পড়ে গেছে, তো নিশ্চয়ই সেটা তো হবে না, তাই নয় কি? একটা আম গাছের অন্য কোনো একটা আম গাছে যদি পড়ে, তো সেটা জার্মিনেট করে নিচ্ছে বা অঙ্কুরোদ্গম হয়ে আছে, পোলেন গ্রেনটা ওইখান থেকে পোলেন গ্রেন বেরিয়ে আছে। তো এই যে এখানে বলছি কীরকম করে পোলেন আর পিস্টিল ইন্টারাকশান হয়, তার মানে কি,
এইখানে হচ্ছে তোমার কেমিক্যাল, এখানে এমন একটা কেমিক্যাল থাকে, এই কেমিক্যালকে রিকগনাইজ করে ফেলে। ওই কেমিক্যালটাই হচ্ছে স্টিমুলাস। পোলেন আর পিস্টিলের ইন্টারাকশানে এখানে হচ্ছে কেমিক্যালটাই হচ্ছে স্টিমুলাস, যাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ এটার দ্বারা সম্ভব, এটা একই গাছের, আমার জাত ভাইয়ের গাছেরই আছে, এইভাবে হয়। তো আর আমি এটা যাচ্ছি না। এবার আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, ইমাস্কুলেশন, যেটা আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন মানে তোমার ধরো ইমাস্কুলেশন করছো। ইমাস্কুলেশন মানে কি, এটা তোমরা আগেই পড়ছো, ব্যাগিং টেকনিক, ওই ইয়াতে মেন্ডেলিয়াতে পড়ো নি। ধরো বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তুমি হয়তো এটা কেটে নিলা, কি ওই মেল পার্টটাকে ছিঁড়ে দিলা, কেটে দিয়ে একটা ব্যাগে, কালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলা, তাই না, যাতে অন্য কোনো ফুলের পরাগরেণু সে না পড়তে পারে। তুমি তোমার নিজের মন মতো কোনো পরাগরেণু ওখানে তুমি করবে, অ্যাটাচ করবে, করে তোমার মন মতো কোনো গাছকে তৈরি করছে, এটাকেই বলছে ইমাস্কুলেশন। আচ্ছা, ওই যে ইমাস্কুলেশনটারই ব্যাপার বললাম, যে ব্যাগিং, ধরো আলাদা করে দিলা, ওই যে ধরো এই মেল পাটটাকে আলাদা করে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিলাম ব্যাগ দিয়ে, ঠিক আছে, ব্যাগ দিয়ে ঢেকে দিলাম, দিয়ে পরে এবার আমি আমার চয়েসের মতন পোলেন গ্রেন এখানে ফেলে দিলাম, দিয়ে রিব্যাগিং করে দিলাম, দিয়ে কী হবে, আমার মনের মতন গাছ তৈরি হবে, এটাকে বলছে ইমাস্কুলেশন। আচ্ছা, এবার দেখো ডাবল ফার্টিলাইজেশন। আচ্ছা, ডাবল ফার্টিলাইজেশন, আচ্ছা একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিই ফার্টিলাইজেশন কেমন করে হচ্ছে। ধরো এই হচ্ছে আটা নিউক্লিয়াস, এমব্রিও থাকে, আর মাঝখানে এরকম দুটো থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, এটা অ্যান্টিপোডাল সেল, আর এটা হচ্ছে এগ অ্যাপারেটাস, যেখানে সাইনার্জিডস থাকবে, আর মাঝে দুটো হচ্ছে পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াস মিট করে আগে 2n হয়ে যায়, দুটো এন ধরো, এন, এটাও এন প্লাস এন, মানে দুটো মিট হয়ে আগে 2n হয়ে যায়, ঠিক আছে, যে ডেফিনেটিভ নিউক্লিয়াস হয়ে যায়। এই দুটো নিউক্লিয়াস সঙ্গে এবার ধরো এখানে পোলেন পড়লো, পোলেনটা এরকম জার্মিট করে চলে আসছে, কিন্তু পোলেন কি দুটো সেল ছিল, তাই না। তো একটা জেনারেটিভ সেল, একটা ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেলটা হেল্প করছে ওখানে পোলেন নিউক্লিয়াস তৈরি করছে, পোলেন নিউক্লিয়াস হেল্প করছে পোলেনটাকে নিয়ে আস্তে 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 তোমার ধরো কোথায় চলে এলো লাস্টে এইটাকে। আচ্ছা, এটা যখন থাকবে, এটা মনে রাখবে যে এটা এই দিক দিয়েও, যেদিকে এগ আছে ওই দিকে ঢোকার চেষ্টা করবে। যদি এটা মাইক্রোপাইলের দিকে থাকে, একটা ওটা মাইক্রোপাইলার এন্ড থেকে ওটা হওয়ার জন্য একটা নাম, যে চ্যালাজ দেন হয় তো চ্যালাজোগামী বলে, আর মাইক্রোপাইল দিয়ে হলে ওটা মাইক্রোপাইলার এন দিয়ে ওটা। তো যেটা আমি বলতে চাইছিলাম সেটা নয়, যেটা আমি বলতে চাইছিলাম যে এখান থেকে পোলেন টিউবের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, একটা পোলেন টিউব নিউক্লিয়াস, আর একটা যেটা জেনারেটিভ নিউক্লিয়াস, সেটা ভেঙে দুটো মেল গ্যামেট তৈরি করে। এই দুটো মেল গ্যামেটের মধ্যে তোমার একটা এইখানে, এই নিউক্লিয়াসটা একটা এখানে চলে আসে, যে এখানে 3n হয়ে গেল, ঠিক আছে। আর যেটা ধর একটা এগ আছে, ওইখানে একটা যুক্ত হয়ে যায়। আচ্ছা, এখানে যাবে পোলেন টিউব যে ঢুকবে, এখানে পোলেন টিউব ঢোকার জন্য কে হেল্প করছে, ফিলিফর্ম অ্যাটাচগুলো চেষ্টা করছে, দুটোর মধ্যে একটা সাইনাজিডস, ফিলিফর্ম অ্যাপারেটাস। তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুটো কেন হচ্ছে সাইনাজিড, দুটো এই জন্যেই যে পোলেন টিউব তো এই দিক দিয়েও ঢুকতে পারে বা এই দিক দিয়েও ঢুকতে পারে, যে দিক দিয়ে হোক। তো এই পোলেন টিউবকে হেল্প করছে এই ফিলিফর্ম অ্যাপারেটাস। আগে বলি তোমার সাইনাজিড ফিলিফর্ম অ্যাপারেটাস, সেটা আসতে পারে পরীক্ষাতে। তো এইখানে এসে দুটো নিউক্লিয়াস, এই যে দুটো ধরো গ্যামেট আছে, দুটো গ্যামেটের মধ্যে একটা গ্যামেট কিন্তু এগের সঙ্গে ইউনিট হবে, হ্যাঁ, মিলন হবে, আর একটা মেল গ্যামেট এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই যে দুটো পোলার নিউক্লিয়াস আছে, দেখুন 3n তৈরি যাবে, যেটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হবে। তিনটা একসঙ্গে মিল হয়ে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এই দেখিয়েছি, এই যে চলে এলো একটা মেল গ্যামেট এখানে এলো, আর একটা মেল গ্যামেট এখানে চলে এসছে, দিয়ে দেখো লাস্টে এটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস 3n হয়ে গেল। ওটা মনে রাখবে, এটা আসতে পারে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কিন্তু 3n, আর এটা এগের সঙ্গে মিলিত হয়ে এটা জাইগোট তৈরি করলো, এটা জাইগোট তৈরি হয়ে লাস্টে এমব্রিও হয়ে তৈরি করলো, আর এটা লাস্টে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ডিভিশন হয়ে এন্ডোস্পার্ম তৈরি করে, তাহলে এন্ডোস্পার্ম 3n বাস। আর এখানে আর কিছু আমি বলছি না। পোস্ট ফার্টিলাইজেশন দেবে, পোস্ট ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশন হয়ে গেল এদিকে, এবার ফার্টিলাইজেশন হওয়ার পর কী ঘটনা ঘটে, দেখো এন্ডোস্পার্ম ফর্মেশন, এই যে বললাম এই নিউক্লিয়াসটা যেটা
সেটা এন্ডোস্পার্ম, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা, সেটা এন্ডোস্পার্ম তৈরি করবে, মানে ডিভাইড হতে 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 বিভক্ত হয়ে হয়ে যায়, এটা পুরোটাই কী করবে, এন্ডোস্পার্ম সেল তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছ যে জাইগোট যেটা হবে, যেটা এই এগের সঙ্গে যেটা মেল গেমেট যুক্ত হয়েছে, ওটা জাইগোট তৈরি করবে। জাইগোটের ডিভিশন হয়ে হয়ে কি লাস্টে এমব্রিও তৈরি করবে। তো ওটা এবার দেখো পোস্ট ফার্টিলাইজেশনে কী কী হচ্ছে ঘটনা। এন্ডোস্পার্ম তৈরি হলো, এমব্রিওটা এবার আস্তে আস্তে ডেভেলপ হতে লাগবে, এমব্রিওসটা ডেভেলপ হতে লাস্টে কী করবে, এবার ওভিউলটা লাস্টে সিডে তৈরি হয়ে যাবে। এই যে এই ওভিউলটা পুরো সিড হয়ে যাবে, আর পুরো এই ওভিউলটা যার মধ্যে ছিল, এই যে এটা এই যে ওভিউলটা এর মধ্যে ছিল, এই পুরোটা ওভারিটা তখন হয়ে যাবে কি, ফ্রুট হয়ে যাবে। এটাই বলছে যে ওভারিটা, এটা এটা শর্ট প্রশ্ন আসতে পারে যে ফ্রুট কোথাতে তৈরি হয়, ওভারিতে তৈরি হয়, আর সিডটা কোথাতে তৈরি হয়, ওভিউল থেকে তৈরি করে। এটা যদিও মাধ্যমিক কোয়েশ্চেন, এখানেও আসতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এন্ডোস্পার্ম কেমন করে ডেভেলপ হচ্ছে। এন্ডোস্পার্ম আগেই ডেভেলপ হয় এমব্রিও ডেভেলপমেন্টের আগে, কেন এন্ডোস্পার্মটা খাবার মানে সাপ্লাই করে, নারিশমেন্ট দেয় এমব্রিওকে, ওই জন্য এমব্রিও আগেই এন্ডোস্পার্ম ডেভেলপ করে, এটা মনে রাখবে। এমব্রিওর আগেই এন্ডোস্পার্ম ডেভেলপ করে, কারণ ওই ফুড মেটেরিয়াল স্টোর করে রাখে এন্ডোস্পার্মটা, যাতে ডেভেলপিং এমব্রিওকে ও সাপ্লাই দিতে পারে। ঠিক আছে। ডেভেলপিং এমব্রিও মানে কি, ভ্রূণটাকেও সাপ্লাই করবে। এমব্রিও মানে এখানে ভ্রূণের কথা বলা হচ্ছে। আচ্ছা, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টের সময় যে সবচেয়ে কমন সেটা কি, মানে ওই নিউক্লিয়াসটা, এন্ডোস্পার্মের নিউক্লিয়াসটা ডিভিশন হতে 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 অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, এটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এই ফ্রি নিউক্লিয়াস ডিভিশনটাই বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ প্ল্যান্টে কিন্তু হয়ে থাকে, মনে রাখবা, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। আচ্ছা, এবার ধরো যদি সেল ওয়াল ফরমেশন প্রতিটা নিউক্লিয়াস চারিদিকে হয়, তখন ওটা হয়ে যাবে সেলুলার। মানে একবার বুঝিয়ে দিচ্ছি, ধরো এই যে এই মাঝের এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটাই, এগুলো জায়গাটার কথা ভুলে যাও, এখন এই এন্ডোস্পার্মের কথাটাই বলছি। এন্ডোস্পার্মের ধরো ওটা নিউক্লিয়াসটা ডিভিশন হতে হতে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, অনেকগুলো, তখন এটাকে বলছে ফ্রি নিউক্লিয়ার। এটাই নাকি বেশিরভাগ অ্যানজিওস্পার্ম প্ল্যান্টে দেখা যায়। এবার ধরো এই নিউক্লিয়াস চারিদিকে আবার সেল ওয়াল তৈরি হয়ে গেল, তখন এই এন্ডোস্পার্মটাকে তখন সেলুলার বলে যাবো। ঠিক আছে। সেল ওয়াল তৈরি হলো বলে এই এন্ডোস্পার্মটা তখন বলা হবে সেলুলার এন্ডোস্পার্ম। আর যদি না তৈরি হয়, শুধু নিউক্লিয়াসগুলো ফ্রিভাবে ঘুরে বেড়ায় যদি পড়ে থাকে, তখন ওটা বলে ফ্রি নিউক্লিয়ার, মনে থাকবে। আচ্ছা, তো এবার কোকোনাটটা আসতে পারে, ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন তোমায় বলে দিচ্ছি এখানে, কোকোনাট, নারিকেলে কি ফ্রি নিউক্লিয়ার আর সেলুলার দুটোই হয়। নারিকেলে কি হয়, ধরো এটা এই নিউক্লিয়াসটা ডিভিশন হতে 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 কিছুটা ফ্রিও আছে, আর কিছুটা হয়তো সেলুলারও হয়ে গেল, কেন দুটোই থাকছে, এখানে ফ্রি নিউক্লিয়ারও থাকছে, সেলুলারও থাকছে। এটা পরীক্ষাতে আসতে পারে যে বোথ সেলুলার অ্যান্ড ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আর ফাউন্ড ইন হুইচ প্ল্যান্ট। উত্তর হতে হবে যে কোকোনাট গাছে দুটোই, মানে ফ্রি নিউক্লিয়ার আর সেলুলার এন্ডোস্পার্ম দুটোই দেখা যায়। আচ্ছা, তো কোনটা কি, যেটা ওয়াটার, আমরা পানি খাই, যেটা এই ডাবের যেটা পানিটা খাই, ওটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। আর যেটা সাদা হয়ে যায় না, আমরা কেটে 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 খাই, মুড়িতে দেয়, দেখো ট্রেনে ফেনে মুড়ি দিয়ে, মশলা মুড়ি যদি নাও, তখন একটা করে সাদা সাদা দিয়ে দেয়, ওটা কার্নেল বলা হয়। ওইটা কিন্তু সেলুলার এন্ডোস্পার্ম, ওই জন্য শক্ত হয়েছে, কারণ ওটা সেল ওয়াল তৈরি হয় বলে। আচ্ছা, এবার এই এন্ডোস্পার্মটা কী কাজ হচ্ছে, যেটা এমব্রিও ভ্রূণ আস্তে আস্তে বড় হবে, তাকে খাবার দেয়, তাই তো। তো এন্ডোস্পার্মটা এবার যখন এমব্রিও খাবার দিয়ে দিতে সম্পূর্ণ শেষও হয়ে যেতে পারে, বা কিছু থেকে যেতেও পারে। তো যদি এন্ডোস্পার্মটা থেকে যায়, তো ওটা বলছে অ্যালবুমিনাস সিড, মনে রাখবে। দেখো, এন্ডোস্পার্ম মে বি কমপ্লিটলি ইউজড, মানে এন্ডোস্পার্মটা সম্পূর্ণরূপে ব্যবহার, এই যেটা ভ্রূণটা বড় হচ্ছে সেটা সম্পূর্ণ ব্যবহার করে নিতেও পারে, অথবা কি সিড তৈরি হওয়ার পরেও একটু হালকা থেকে যেতেও পারে। ঠিক আছে। এবার যদি এটা সম্পূর্ণ ব্যবহার হয়ে যায়, না থাকে, তখন এটাকে বলছে কি নন এন্ডোস্পার্মাস সিড, মনে রাখবে, নন এন্ডোস্পার্মাস সিড। উদাহরণ হচ্ছে গ্রাউন্ডনাট মানে কি চীনাবাদামের কথা বলছে, বিন সিমের কথা বলছে, মটরশুঁটির কথা বলছে। এটা হচ্ছে নন এন্ডোস্পার্মিক সিড। কেন?
যে এন্ডোস্পার্মটা তৈরি হয়েছিল মানে ভ্রূণকে খাবার সাপ্লাই দেওয়ার জন্য, যদি সম্পূর্ণ ওটা ভ্রূণকে খাবার দিয়ে 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 ভ্রূণটা সম্পূর্ণ পরিণত হয়ে গেল, আর এন্ডোস্পার্মটা সম্পূর্ণ শেষও হয়ে গেল। তবে এইরকম ধরনের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টটাকে বলছে নন এন্ডোস্পার্মিক, এন্ডোস্পার্ম নেই, থাকলো না বলে, বা নন অ্যালবুমিনাস বা এক্স অ্যালবুমিনাস, তিনটে নাম রাখবে, এক্স অ্যালবুমিনাস বা নন অ্যালবুমিনাস বা নন এন্ডোস্পার্মিক সিড। উদাহরণ হচ্ছে পি, গ্রাউন্ডনাট, বিন। আর এন্ডোস্পার্ম যদি থেকে যায়, মানে ম্যাচিওর সিডে থেকে গেল, ধরো এমব্রিওকে বা ভ্রূণটাকে পুরোপুরি খাবার দিয়ে দিতে ভ্রূণ পুরো ম্যাচিওর হয়ে গেলো, কিন্তু আবার পুরোটা শেষ না হয়ে গেল, থেকেও গেল, তো এরকম ধরনের এন্ডোস্পার্মকে বলছে কি এন্ডোস্পার্মিক সিড। মনে রাখবা, এন্ডোস্পার্মিক সিড বা অ্যালবুমিনাস সিড। তো বেশিরভাগ এই যে এন্ডোস্পার্ম যেটা বললাম না, যে অ্যালবুমিনাস সিড বা এন্ডোস্পার্মিক সিড, এগুলো বেশিরভাগ মনোকটেই দেখা যায়। ঠিক আছে, বেশিরভাগ মনোকটেই দেখা যায়। একটাই মাত্র ব্যতিক্রম যেটা ডাইকোটে দেখা যায়, সেটা হচ্ছে ক্যাস্টর। সুতরাং ওটাই পরীক্ষাতে কিন্তু আসতে পারে, যে ক্যাস্টরে কিন্তু ক্যাস্টর সিডটা কি, ক্যাস্টর সিডটা হচ্ছে এন্ডোস্পার্মিক। ও যদিও ডাইকট, কিন্তু ওটা হচ্ছে এন্ডোস্পার্মিক। এটা পরীক্ষাতে কিন্তু আসতে পারে, খেয়াল রাখবে। হয়তো এদিকে আমি লিখেছি, দেখাবো তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, এই যে এন্ডোস্পার্ম যে তৈরি হলো, তোমাদের বলেছি আরেকবার, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে যদি নিউক্লিয়াসটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যদি ডিভিশন হতে, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, ধরুন ওটা বলছি নিউক্লিয়ার টাইপ। কোথায় যেমন থাকে, ধান, গম, ভুট্টা, আম, এগুলোতে থাকে। সেলুলার মানে কি, ধরে নিউক্লিয়াস ডিভিশন হয়ে যাওয়ার পর প্রতিটা নিউক্লিয়াসের দিকে আবার সেল ওয়াল বা কোষ প্রাচীর তৈরি হয়ে গেল। তো এটা এই ধরনের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টটাকে বলছে সেলুলার টাইপ। মানে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট 3 টাইপের, একটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার টাইপ, এই নিউক্লিয়ার টাইপ, দুটো হচ্ছে সেলুলার টাইপ, আর 3 নম্বর হচ্ছে হ্যালোবেল টাইপ। হ্যালোবেলটা কি, দুটোর ইন্টারমিডিয়েট মানে কি, প্রথমে ধরো সেল ওয়াল ফর্মেশন হয়ে গেল, দুটোর মধ্যে সেল ওয়াল ফর্মেশন হওয়ার পর আবার ওদের নিজেদের মধ্যে আবার নিউক্লিয়াসগুলো ভাগ হয়ে গেলো, মানে দুটোই থাকলো, ফ্রি নিউক্লিয়ারও আছে, সেল ওয়াল ফর্মেশন হয়ে গেলো। এই দুটোই যেহেতু আছে বলে এটা বলছে হেলোবিয়াল। হেলোবিয়াল কোথায় দেখা যায়, এই যে ভ্যালিসনেরিয়া, মানে ওই যে হাইড্রোভ্যালি যেটা প্ল্যান্ট ছিল না, তখন দেখালাম যে জলের দ্বারা পরাগমিলন করে, যেটা ওইখানে, ওইটা হচ্ছে গাছটা, ভ্যালিসনেরিয়া, জাঙ্কাস, জিফাইরান্থাস, ফক্সটেল লিলি, এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো কিন্তু মনে রাখবে, তো আসতে পারে। আর সেলুলার নিউক্লিয়াস দুটোই দেখা যায় কোথায়, কোকোনাট, কিন্তু ওটাও মনে রাখবে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। আর মনে রাখবে যে এই অ্যালবুমিনাস সিড বা এন্ডোস্পার্মিক সিড বেশিরভাগ মনোকোটেই দেখা যায়, আর নন এন্ডোস্পার্মিক সিড বেশিরভাগ ডাইকোটে দেখা যায়। কিন্তু এন্ডোস্পার্মিক সিড একটা ডাইকোটে দেখা যায়, সেটা হচ্ছে ক্যাস্টর। এটা ব্যতিক্রম, ওটা কিন্তু আসতে পারে। সে ডেভেলপমেন্ট অফ এমব্রিও, দেখো এটা জাস্ট খালি কনসেপ্টে দিয়েছি। জায়গাটা ভেঙে পুরো এমব্রিও হচ্ছে, পুরো এমব্রিওটা হচ্ছে গোল মতন হয়ে আছে, গোলের পরে এবার হার্ট সেট হয়ে আছে, হার্ট সেটের পর ম্যাচিউর এমব্রিও হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আর কিছু বলছি না আমি, দরকার নেই। আচ্ছা, এবার দেখো এখানে এই যে কেমন করে ধরো এবার তৈরি হচ্ছে, মানে এপিকোডাল ওই সিটটা জার্মিনেশন হয়ে এমব্রিও, এই যে এমব্রিও যে তৈরি হলো, তো এমব্রিও থেকে তৈরি হয়ে কীরকম তৈরি হচ্ছে, এটা তো দরকার নেই, বলছি না। এই যে মনোকটেরটা দরকার একটু, হ্যাঁ, মনোকট সিডে, এমব্রিওর জন্য মনোকট সিডে এটা কিন্তু ডায়াগ্রাম থাকতে পারে। তো কী ডায়াগ্রাম থাকতে পারে, এই যে এটা আমরা জানি কি, ডাইকোটিলিডনের দুটো সিট থাকে, তাই না, তাই তো, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর একবীজপত্রী কি, মনোকটগুলোকে তো একবীজপত্রী বলা হয়। মনোকট মানে, তো মনোকটগুলো যদি একবীজপত্রী হয়, তো একবীজপত্রী মানে কি, এইটা ধরো কটিলেডন, তো একবীজপত্রী উদ্ভিদের কটিলেডনকে কিন্তু স্কুটেলাম বলে, মনে রাখবা। কিন্তু ডাইকটিলোডনটা কি, ধরো এটা মটরশুঁটি, তো মটরশুঁটি যদি ভাঙো, আমরা দুটো ডাল পাই, যায় না, এরকম দুটো ডাল পাই, এই জন্য এটা বলছে ডাইকটিলোডন। একটা কটিলেডন, দুটো কটিলেডন, ওই জন্য ডাই। তো সেটা তো আর মনোকট থাকে না, মনোকট একটাই থাকে, যেমন ভুট্টা বা গম বা ধরো ধান, এগুলো দেখবা একটাই আছে, ওটা যত চাপ দেওয়া দুটো হবে না, একটাই থাকবে, ওই জন্য ওটা হচ্ছে একবীজপত্রী। তো একবীজপত্রী ওখানে কটিলেডন একটাই, তো এই একবীজপত্রীর কটিলেডনকে বলা হয় স্কুটেলাম, এটা মনে রাখবে, স্কুটেলাম। আর ওর আর একটা স্কুটেলাম মানে ইনঅ্যাক্টিভ থাকে, ওই ইনঅ্যাক্টিভ স্কুটেলাম বা কটিলেডনটাকে বলছে এপিব্লাস্ট, মনে রাখবে, এপিব্লাস্ট। এটা পরীক্ষাতে যদি ডায়াগ্রাম থাকে, তো এটাই থাকতে পারে, 1 নম্বর ডায়াগ্রাম হোক বা
হয়তো থাকতে পারে যে মনোকটে একটা হচ্ছে কটিলেডন, একটা কটিলেডনকে স্কুটিলাম বলে, অপরটা কি যেটা ইনঅ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে এপিব্লাস্ট, সেটা হচ্ছে এপিব্লাস্ট। এইগুলো ডায়াগ্রাম থাকতে পারে, মনে রাখবা। একদম নিচের দিকে এটা কোলিওরাইজা, তারপরে থাকবে রুট ক্যাপ, তারপর থাকবে রেডিকাল। রেডিকালটা কিন্তু রুট তৈরি করে, এইদিকে প্লুমেলটা শ্যুট তৈরি করে। তো এই দেখো শ্যুট অ্যাপেক্স, তার উপর আছে কলিওপোটাই আছে, আর দুটো মাঝখানে হচ্ছে এমব্রিওনাল অ্যাক্সিস বা ভ্রূণাক্ষ, যেটাকে বলা হয় ভ্রূণাক্ষ বা এমব্রিও অ্যাক্সিস। রেডিকাল মানে ভ্রূণমূল, ভ্রূণমূল থেকে তোমরা জানো যে যেসব মূলগুলো ভ্রূণমূল থেকে তৈরি হয় তাকে বলছে প্রকৃত মূল, তাই না? আর এদিকে কলিপোটাইল, আর এটা প্লুমিউল হবে। এখানে এই প্লুমিউলটা আসলে মার্ক করা নেই, এখানে প্লুমিউল হবে। তো এই ডায়াগ্রামটা কিন্তু দেখে রাখবে। এদিকে এটা, এতে এনসিআরটিতে কী আছে দেখে নিই একটু। এই যে এখানে কিন্তু আমি যেটা এঁকেছিলাম, এই যে এখানে দেখে নেবে একটু, এখানে ভালো করে বেশ বড় করে দেওয়া আছে। এই যে বাইরেরটা হচ্ছে দেখো এপিডার্মিস, তারপর এন্ডোথেসিয়াম পরেরটা, তার ভিতরে দুটো লেয়ার মিডিল লেয়ার, তারপর দেখছি যে এই যে মাইক্রোস্পোর মাদার সেল, এগুলো এটা কিন্তু 2N কিন্তু, হ্যাঁ। আর এই ভিতরটা মাইক্রোস্পোর মাদার সেল লেগে যে লেয়ারটা সেটা হচ্ছে ট্যাপিটাম। এই খাবার ডাইকে ট্যাপিটামে কিন্তু নিউক্লিয়াসে একটা দেখাচ্ছে, কিন্তু মনে রাখবে এটা একটা না, প্রচুর নিউক্লিয়াস, একটার বেস থেকে মাল্টি নিউক্লিয়াস, এই পরীক্ষা থেকে আসতে পারে, আমি বলেছি। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, যেটা কী দেখতে চাইছিলাম আমরা যেন, ও আচ্ছা, মনোকোটের, আচ্ছা এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এটা কিন্তু এটাও খেয়াল রাখবে। এই যে এটা এর মধ্যে দিয়ে দেবে, এটা কি ফিলিপাম অ্যাপারেটাস, মনে করো সাইনার্জিটা কিন্তু ফিলিপাম অ্যাপারেটাসটা থাকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, আর ডায়াগ্রাম এখানে কী আছে আসার মতো, এই যে এটা, এই ডায়াগ্রামটা মনে রাখবে, এই ডায়াগ্রামটা মনে রাখবে এখান থেকে। এটা তো পুরোটা আমি যেটা বললাম এটা মনে রাখবে, এর পুরো ডায়াগ্রামটাও। আর এটা তো বলেই দিলাম, এটা মনে রাখবে। আর যে 2 সেল স্টেজে ঝরে পড়ে পরাগরেণুগুলো, ছোট্ট যেটা দেখতে পাচ্ছ স্পেন্ডিসের মাইক্রোয়াম, স্পেন্ডিল সেপ্টি নিউক্লিয়াস, এটা হচ্ছে জেনেটিভ সেল। আর যেটা বড় দেখতে পাচ্ছ এটা ভিত্তি সেল। এটাও দিতে পারে, তো কারণ প্রথমবার পরীক্ষাতেও হয়তো অত কঠিন নাও দিতে পারে, বলা যায় না, আবার কঠিন দিতে পারে। তো এটা যদি দিয়ে দেয় তো মনে রাখবো বড়োটা সবথেকে যেটা বড়, ওটা জেনারেটিভ, এই ভিজিটিভ আর জেনেটিভ। এটা এবার পরীক্ষার সময় তোমাদের কিন্তু কনফিউশন হতে পারে যে কোনটা ভিজিটিভ। মনে রাখবা ভিজিটিভ মানে ভিজিটেবল, শাকসবজি কি একটা গাছ খেলে হবে, অনেকগুলো শাকসবজি লাগে, ওখানে বড়োটাই হচ্ছে ওটা। আর জেনারেটিভ মানে তৈরি করলো, জেনারেট মানে কি তৈরি করো, জাস্ট তৈরি করলো মানে কি ছোটো, এইভাবে মনে রাখবা। ভিজিটেটিভ মানে যেমন তোমরা সবজি খাও, তো অল্প খাও কি অনেক সবজি খাও, তখন বড়োটাই হবে ভিজিটেটিভ। ব্যাস, তোমাদেরকে এই সাইকোলজিটা মনে রাখা শিখিয়ে দিলাম। আর এখান থেকে আর আসার সময় আর ডায়াগ্রাম কী থাকতে পারে, ডায়াগ্রাম যেটা বললাম তোমাদের এটা খেয়াল রাখবে, এই ডায়াগ্রামটাকে দেখে রাখবে। আর পলিনেশন, এটা তো ফেদার স্টিগমা, এটা থাকবে না। আর কি আছে আমার দেখিয়ে দিই, এটা দেখ, এই যে এটা তোমরা দেখে যদি পড়তে পারে তোমাদের সব জানতেই হবে এটা। এই যে এটা মনে রাখবে, এই যে ফিলিপাম অ্যাপারেটাস, এই যে এর আগেটা দেখালাম, এটাও দেখাচ্ছি ফিলিপাম অ্যাপারেটাস, খেয়াল রাখবে। ফিলিপাম অ্যাপারেটাসটা আসতে পারে, আর স্পোরোপলিনি, এই দুটো মনে হচ্ছে আমার মানে 100% হচ্ছে আসবেই, মানে আমার ধারণা। আচ্ছা, এই দেখো মনোকোটি লেডনের এমব্রিও দেখো, এই যে এপিব্লাস্ট, এটাই হচ্ছে আরেকটা কটিলেডন, একটা কটিলেডন তো স্কুটিলাম, হ্যাঁ, এটা একটা কটিলেডন, আর এটা কটিলেডন, এটা হচ্ছে রুডিমেন্টের নিষ্ক্রিয় অবস্থা যেটা কটিলেডন মনে করে, ওকে বলছে এপিব্লাস্ট। থাকতে পারে যে হোয়াট ইজ এপিব্লাস্ট, ইট ইজ নন ফাংশনাল বা রুডিমেন্টারি বা নিষ্ক্রিয় কি কটিলেডন বা বীজপত্র, মনোকট বা একবীজপত্রের নিষ্ক্রিয় বীজপত্রটাকে বলা হয় এপিব্লাস্ট হয়েছে। আর যেটা একটাই যেটা থাকে কটিলেডন বা বীজপত্র, সেটাকে মনোকটের ক্ষেত্রে সেটা স্কুডলাম নাম দিয়ে বলা হয়, এখানে কটিলেডন বলা হয় না। কিন্তু এই দেখো ডাইকোটেটা আবার ঠিকই কটিলেডন বলা হচ্ছে, এই দুটো দুটো কটিলেডন, আর দুটো কটিলের মাঝখানে যে থাকে সেটা প্লিমিউল থাকে। আচ্ছা, নিচে হাইপোকটাইল, এই রেডিক্যাল, রুট ক্যাপ, এটা এই দুটো এই ডায়াগ্রামও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? মনে রাখো এই যে উপরে রেডিক্যাল, তারপর রুট ক্যাপ, তারপর কলিরোজা, মনে রাখবে এটা রেডিক্যাল, রুট ক্যাপ, কলিরোজা। আর শ্যুট অ্যাপেক্স, তার উপরে কিন্তু কলিপোটাল আছে, শ্যুট অ্যাপেক্সের উপরে কলিপোটাল, এরকমভাবে মনে রাখবে। আচ্ছা, আর কি আসতে পারে,
আচ্ছা সিড, এই যে এই ছবিটা কিন্তু আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু কি, এটা সিড, এটা মনোকটিলিডনের সিড। তো এটা মনে রাখবা, এই যে এটা বাইরের দিকে এটা পেরিকাপ, এটা অ্যালিউরন লেয়ার, এটা কিন্তু অ্যালিউরন লেয়ার, এটা অ্যালিউরন লেয়ার এখানে মার্ক করেনি, এটা হচ্ছে অ্যালিউরন লেয়ার, এটা দেখতে পাচ্ছ। এটা এন্ডোস্পাম, এটা পুরো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ডোস্পাম। এই যে স্কুটেলাম, এর আগে যেটা বললাম স্কুটেলাম, এই যে এই স্কুটেলামটাকে এই দেখাচ্ছে এখানে, এই যে কলিরোজা কিন্তু বাইরে, এই যে বাইরের দিকটা, তার ওপর কিন্তু রেডিক্যাল, আর এইগুলো হচ্ছে পিলুমিউল, আর বাইরে হচ্ছে কলিপোটাল, মানে পিলুমিউলের বাইরে কিন্তু কলিপোটাল থাকে, মানে মধ্যে কথা হচ্ছে পিলুমিউলের কাভারিংটা হচ্ছে কলিপোটাল, আর রেডিক্যালের কাভারিংটা হচ্ছে কলিরোজা, এই হচ্ছে মধ্যে কথা। এটাকে দেখে থাকবে, আর এইগুলো তো আসবে না। এই আপেল এটা দিতে পারে ফলস ফ্রুট, কেন থ্যালামাসটাও তোমার ধরো ফ্রুট তৈরি করে কাজে লাগছে, এই জন্য ফলস ফ্রুট বলা হয়। আর এই এটাতে কিন্তু আর না, এইখানে একটা আসতে পারে পলিএমব্রিয়নের উদাহরণ, কিন্তু যখন একটা সেলের মধ্যে, একটা সিটের মধ্যে একটার বেশি জন এমব্রিয়ন ডেভেলপ করবে, তখন ওটা বলছে পলিএমব্রিয়ন, ঠিক আছে, মানে বহু ভ্রূণ, ওটা কিন্তু পাইনাসে দেখা যায়। আচ্ছা আমি যেটা বলি আমি এটা শেষ করে দিই, এটা তোমাদের দেখালাম ডেভেলপমেন্ট অফ সিড। এই ডেভেলপমেন্ট অফ সিডে শুধু এইটুকু মনে রাখো, সেড এই যে এন্ডোস্পার্ম আছে কি নেই ওই হিসাবে কিন্তু সিডকে দুই ভাগ করছে, একটা এন্ডোস্পার্মিক সিড, নন এন্ডোস্পার্ম। এই যে আমি এখানে লিখেছি দেখো ইম্পর্টেন্টটা, ডাইকটিলিডন হ্যাভিং এন্ডোস্পার্ম। আমি কি বললাম, এন্ডোস্পার্মটা শুধু মনোকোটেই থাকে, তাই না, ডাইকটিলিডন সিডে থাকে না, কিন্তু এমন একটা ডাইকটিলিডন সিড আছে যেখানে কিন্তু এন্ডোস্পার্ম থাকে, সেটা হচ্ছে ক্যাস্টর। এটা পরীক্ষাতে আসতে পারে, খেয়াল রাখবে। ডাইকটিলিডন সিডের কোন ডাইকটিলিডন সিডে এন্ডোস্পার্ম আছে, ক্যাস্টরে। আচ্ছা, তো এটা হলো নন অ্যালবুমিনাস বা নন এন্ডোস্পার্মিক বা এক্স অ্যালবুমিনাস, এটা নন এন্ডোস্পার্মিকও হবে, একটা নাম হচ্ছে নন এন্ডোস্পার্মিক, মানে এখানে এন্ডোস্পার্ম থাকে না, কোথায় ডাইকটিলিডনে থাকে না। তো দেখো এটা সবগুলো কিন্তু ডাইকটিলিডন, ধরো গ্রাউন্ডনাট, পি, কোলোকেসিয়া, আর অ্যালবুমিনাস মানে এন্ডোস্পার্ম যেখানে থাকে। তো মনে করে বেশি থাকে, দেখো ধান, গম, ভুট্টা, কিন্তু একটা ডাইকটিলিডন ঢুকে আছে ক্যাস্টর, ওই জন্য আমি আলাদা করে এখানে লিখেছি যে অনলি ডাইকটিলিডন যেখানে এন্ডোস্পার্ম আছে সেটা হচ্ছে ক্যাস্টর। এটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, কারণ তোমাদের আমি মোটামুটি 4-5-6টা মনে হয় কোশ্চিন বললাম, দেখবা হয়তো ওইগুলো থেকে আসবে, মানে আমার যেটা ধারণা। আচ্ছা, টাইপস অফ সিড কটিলিডনের ওপর নির্ভর করে, যদি একটা থাকে মনে কটিলিডন, দুটো থাকলে ডাইকটিলিডন, অনেক একটা দুটো বেশি থাকলে পলিকটিলিডন সিড কোথায়, পাইনাস, পাইনাসে পড়েছিলাম মনে আছে, একটু আগে দেখালাম যে কি পলিএমব্রিয়নি। ডাইকটিলিডন সব ডাইকট প্ল্যান্টেই দেখা যায়, আম, গাম, কি আম, জাম, কাঁঠাল পাটা সব ডাইকটিলিডন। আর মনোকটিলিডন কি, ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে মনোকটিলিডন। এগুলোতে এন্ডোস্পার্মিক সিড থাকে, এগুলোতে নন এন্ডোস্পার্মিক সিড থাকে। কিন্তু এই কোন ডাইকটিলিডনে এন্ডোস্পার্মিক সিড আছে, একমাত্র ক্যাস্টার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকবে। আচ্ছা, এইগুলো তোমরা দেখেছো, মানে এটা দেখে রাখবে যে ফ্লোরাল কোন অংশটা কিসে পরিণত হয়, সিপালটা ঝরে যায়, তাই না, ফ্রুট তৈরি হওয়ার সময়। এই সিপাল মানে কি, ওই বৃত্তি, ঠিক আছে, বৃত্তির এক একটা অংশকে সিপাল বলা হয়, বৃত্তির এক একটা অংশকে সিপাল বলা হয়। পেটালটা ঝরে পড়ে। স্টেমেনটা কি হয়, স্টেমেনটা ফেটে গিয়ে অ্যান্থার মানে পলেন পরাগরেণুটা বেরিয়ে যায়, বা পোলেন গ্রেনটা বেরিয়ে যায়। আর স্টেগমাটা ঝরে পড়ে, শুধু নিচের ওভারিটাই থাকে। ওভারিটা ফ্রুট তৈরি হয়, এটা ইম্পর্ট্যান্ট। ওভারি ওয়ালটা পেরিস্পার্ম, পেরিকার্প, এটা দরকার নেই। ওভিলটা সিড, এই দুটোই বেশি থাকতে পারে। আর এগুলোর মধ্যে একবার কোনটা আসতে পারে, এগুলো দরকার নেই, দুটোই দেখে রাখবে। আচ্ছা, ফ্রুট, টাইপ অফ ফ্রুট চলে আসে, দেখো ট্রু ফ্রুট কাকে বলে, আবার ফলস ফ্রুটই কাকে বলে। যদি তোমার ওভারি থেকে শুধু ফ্রুটটা তৈরি হয়, তোমরা ট্রু ফ্রুট। আর ওভারি ছাড়াও যদি গাছের অন্যান্য অংশ যদি ফ্রুট তৈরিতে বা ফল তৈরিতে অংশগ্রহণ করে, তখন ওটা ফলস ফ্রুট বলা হয়। ফলস ফ্রুটের উদাহরণ হচ্ছে অ্যাপেল, মনে রাখবে। বেগুন, কেন বেগুনের অন্য অংশ আবার কিসে ডেভেলপ করে, যে এটা ধরো বেগুন দেখবে এরকম সবুজ রঙের থাকে না, এমনি হয়ে, এই হচ্ছে বেগুন। এই সবুজ যে দেখতে পাচ্ছ, এই সবুজটা,
এই সবুজটা কি ক্যালিক্স না, এটা তো ক্যালিক্স বা বৃত্তিটাই থেকে যায় পার্মানেন্ট, তার মানে বৃত্তিটাও ফল তৈরিতে অংশগ্রহণ করছে বলে বেগুনটাকে ফলস ফ্রুট বলছে। আর আপেলটাই কেন বলছে, আপেলের বীজ ভিতরে মাঝখানে থাকেই, আর ওর চারিদিকে যেটা দেখতে পাচ্ছ আপেলের এগুলো থ্যালামাস, তার থ্যালামাসটাও ফ্রুটে অংশগ্রহণ করে বলে আপেলটাকেও বলছে ফলস ফ্রুট। আচ্ছা আচ্ছা, এবার চলে আসছি অ্যাপোমিক্সিস। প্রথমে এই নামটা কে দিয়েছিল এটা মনে রাখবা, উইঙ্কলার। এই যে উইঙ্কলার। অ্যাপো মানে হচ্ছে উইদাউট, মানে ব্যতীত। মিক্সিস মানে কি ম্যারিয়েজ, মানে কি বিবাহ ছাড়াই তৈরি হয়ে গেছে ফল, তাই তো। বিবাহ ছাড়াই মানে এখানে ফার্টিলাইজেশন ছাড়াই, কিন্তু এর মিনিং হিসাবে ওটা উইদাউট ম্যারিয়েজ, মানে বিবাহ ছাড়া মানে কি তার ফার্টিলাইজেশন ছাড়াই হয়ে গেছে ফল। তো একেই বলছে অ্যাপোমিক্সিস। দেখো, অ্যাপোমিক্সিস দ্য প্রোডাকশন অফ সিড তৈরি হচ্ছে ফার্টিলাইজেশন ছাড়াই, মানে নিষেক ছাড়াই যদি বীজ তৈরি হয়ে যায় তখন তাকে বলছে অ্যাপোমিক্সিস। তা অ্যাপোমিক্সিস 4 ধরনের হয়, দেখো। নন রিকারেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে, এখানে পরীক্ষা কিন্তু আসতে পারে এই কটা। নন রিকারেন্ট, রিকারেন্ট, অ্যাডভেন্টিভ, ভেজিটেটিভ। নন রিকারেন্ট অ্যাপোমিক্সটা কি আমি বলে দিচ্ছি একবার। এখানে এমব্রিওটা হ্যাপ্লয়েড এক্সেল বা অন্য কোনো হ্যাপ্লয়েড সেল থেকে যখন তৈরি হচ্ছে কি এমব্রিওটা, দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রিও মে টেক প্লেস আইদার ফ্রম হ্যাপ্লয়েড এক্সেল অথবা সাম আদার এক্সেল অফ এমব্রিও। এমব্রিও যদি হয় এক্সেল থেকে যদি তৈরি হয় ওটা, বা অন্য কোনো হ্যাপ্লয়েড সেল থেকে যদি তৈরি হয়ে যায়, ওটা বলছে নন রিকারেন্ট। আর রিকারেন্টটা কি, যদি এমব্রিওটা তোমার ডিপ্লয়েড এক্সেল থেকে তৈরি হয় বা অন্য ডিপ্লয়েড, মানে মধ্যে কথা যেটা হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি করা নন রিকারেন্টটা। রিকারেন্ট হচ্ছে ডিপ্লয়েড সেল থেকে। সেই ডিপ্লয়েড সেলটা তোমার এক্সেলও হতে পারে, ডিপ্লয়েড এক্সেলও হতে পারে, বা এখানে ডিপ্লয়েড অন্য কোনো সেলও হতে পারে এমব্রিও শেকের। তো এটা হচ্ছে ডিপ্লয়েড সেল থেকে তৈরি, এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি, বাস এটুকু মনে রাখো। একটা উদাহরণ মনে রাখলে খুব ভালো, যে বন বেগুন বা তামাক, এটা পেঁয়াজ, অ্যাপেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা অ্যাডভেন্টিভটা আমি কোনো একটা কোশ্চিনের মধ্যে দেখেছিলাম মনে হচ্ছে। আচ্ছা, দ্য এমব্রিও ডেভেলপস ফ্রম এনি সেল অফ দ্য নিউসেলাস ইনটুগমেন্ট, নট ফ্রম এনি সেল অফ এমব্রিও। মানে এমব্রিও শ্যাকের বা ভ্রূণস্থলী কোনো কোষ এতে অংশগ্রহণ করে না, তার বাইরে কি থাকে, ইনটুগমেন্ট থাকে। তো এটা বলছে মানে নিউসেলাসের কোনো সেল এতে অংশগ্রহণ করে না। এই কি সরি, আমি আবার বলছি, এমব্রিও শ্যাকে মানে ভ্রূণস্থলীর কোনো সেল অংশগ্রহণ করে না। ভ্রূণস্থলীর বাইরে যে সেলগুলো আছে, নিউসেলাস হোক বা ইনটুগমেন্ট হোক, ওই সেলগুলো যখন তোমার এমব্রিও শ্যাকে অংশগ্রহণ করে তখন তাকে বলছে অ্যাডভেন্টিভ। মনে রাখবে, অ্যাডভেন্টিভ। লেবুতে দেখা যায়, বা ফণিমনসা গাছে দেখা যায়। আরেকটা আছে পেঁয়াজ, এমব্রিও। তবে এই তিনটে মনে রাখবে বেশি, এই নন রিকারেন্ট, রিকারেন্ট বা অ্যাডভেন্টিভ। নন রিকারেন্টে কী বললাম, যে হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি হয়। কোন হ্যাপ্লয়েড সেল থেকে, তোমার হ্যাপ্লয়েড এক্সেল হতে পারে, বা যে কোনো এমব্রিওর হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি হতে পারে। আর এখানে ডিপ্লয়েড সেল বা এমব্রিওর যে কোনো ডিপ্লয়েড সেল থেকে তৈরি হতে পারে রিকারেন্টটা। আর অ্যাডভেন্টিভ মানে কি, মানে এমব্রিও শেখের কোনো সেলই অংশগ্রহণ করে না, বা ভ্রূণস্থলীর কোনো সেলই অংশগ্রহণ করে, ভ্রূণস্থলীর বাইরে কোনো সেল, সে নিউসেলাস হোক বা ইনটুগমেন্ট হোক, ওইসব সেলগুলো যদি তোমার এমব্রিও তৈরি করতে সাহায্য করে তখন তাকে বলছে অ্যাডভেন্টিভ। মনে রাখবে, লেবুতে দেখা যায় ফণিমনসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর পার্থেনিকর্বি তোমরা মাধ্যমিকে পড়েছো, তো আমি বলতে চাইছি না। যে হরমোন প্রয়োগ করে তোমরা জানো যে বীজিন ফল তৈরি করাটা। তো এখানে জেনেটিক পার্থেনিকর্বি, ভেজিটেটিভ পার্থেনিকর্বি, এনভায়রনমেন্টাল পার্থেনিকর্বি, স্টিমুলেটেড পার্থেনিকর্বি, এগুলো বই একটু আছে, এগুলো কিন্তু একটু তবু দেখে নেবে। এদের যেমন জেনেটিক পার্থেনিকর্বি কি, এখানে সিডলেস ফ্রুটস তৈরি হচ্ছে, তো কেমন করে, বাই চেঞ্জিং জিন থ্রু ক্রসিং অথবা মিউটেশন দিয়ে, যেমন অ্যাপেল ট্যাপেল। যাক, এটা একটু দেখবে, এটা তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে ওটা ইম্পর্টেন্ট নয়। এই যে পলিএম্ব্রিওনি আবার দিয়েছি। ট্রু পলিএম্ব্রিওনি যখন একটার বেশি এমব্রিও তৈরি হচ্ছে একটাই এমব্রিও শ্যাক থেকে, ঠিক আছে। এই সেম এমব্রিও শ্যাক থেকে যখন একটার বেশি এমব্রিও তৈরি হচ্ছে হচ্ছে ট্রু এমব্রিও শ্যাক। আর জাইগোট ছাড়াও যদি অন্য কোনো, জাইগোট, দেখো, বিশাল জাইগোটিক এমব্রিওজ প্রডিউসড ফ্রম দ্য এক্সেল থেকে তো আমরা জানি জাইগোট তৈরি হয়, তাই তো। এক্সেল থেকে যদি এমব্রিও আর অন্য কোনো সেল থেকে যে তৈরি হয়,
এমব্রিওস্যাকের আদার দ্যান এগ সেল, তখন ওটাকে বলছে ফলস এমব্রিও। ফলস এমব্রিও কোথায় দেখা যায়? অরেঞ্জ, ম্যাঙ্গো, অনিয়ন, এটা এটা একটু মনে রাখবে, অত দরকার নাই কিন্তু তাও একটু দেখে রাখবে। আর কিছু বলছি না। এবার সিড ডিসপার্সাল দেখো, সিড ডিসপার্সালগুলো আমার ক্ষেত্রে মনে হচ্ছে অত ইম্পর্ট্যান্ট হয়তো না, তাও তো পারলে সময় পেলে এটা দেখে নেবে, মানে কার ক্ষেত্রে কোনটা হচ্ছে। এই যে বিশেষ করে বেলুনটা হয়তো আসতে পারে, বেলুনটা কোথায় দেখা যায়, বেলুন ক্যারিজগুলো কেমন হয়, যে এটা দেখবে। আর সেন্সার মেকানিজম সিড ডিসপার্সালে যে যেমন এই যে দেখা যায় না, এই পোস্ত টোস্ততে, ব্যাস। আর কিছু আমি আর বলতে চাইছি না। ডিসপার্সাল বাই নিমেল এগুলো দেখে রাখবো সময় পেলে। তবে আমি যেগুলো বললাম ওইগুলো বেশি এই প্রথমবারের জন্য ইম্পর্ট্যান্ট। ব্যাস, এই হচ্ছে তোমার হয়ে গেল। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাইছি, এবার কিছু আমি কোশ্চিন নিয়ে আলোচনা করতে চাইছি। তো আমি যে কটা বললাম সেগুলো আমি আর এগুলো বলছি না। আমি ধরো, আর তোমরা ডেভেলপ করতে পারবে। আমি এখান থেকে আবার বলে দিচ্ছি কোনটা আমার ক্ষেত্রে, আবার আমি রিক্যাপচুলেট করছি শুধু কোশ্চিনগুলো যেগুলো আমি আলোচনা করেছি, এইটা একটু দেখে রাখবে। এখানে ট্যাপিটামটা কিন্তু মাল্টিনিউক্লিয়াস 1 নাম্বার মনে রাখবে। আচ্ছা, ডিথেকাস মনে রাখবে, ডিথেকাস অ্যান্থারের 2টো লোবে যদি 4টা যদি এরকম মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, এটাকে বলছে ডিথেকাস। এটা 2 নাম্বার। খাবার কে দেয়? তোমার ট্যাপিটাম। নিউট্রিশন দেয় কাকে? স্পোজেনাস টিস্যু ট্যাপিটাম দেয়। আচ্ছা, স্পোজেনাস টিস্যুটা সব 2N, তারপর স্পোর মাদার সেল 2N, যে মাইক্রোস্পোরগুলোটা N হয়ে গেল। আর এখানে বলেছিলাম আমি স্পোরোপলিনিন, বাইরের ওয়ালটা বা এক্সাইনটা হচ্ছে স্পোরোপলিন দিয়ে তৈরি। এটা আমি বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট, যে বাইরের এক্সাইনে কী এমন থাকে যে ও সব কিছু থেকে মানে নিজেকে রক্ষা করতে পারে, যাতে হুট করে নষ্ট না হয়ে যায়। কোল্ড ট্রিটমেন্ট হোক বা অ্যাসিড দিয়ে হোক বা অ্যালকালি হোক, কোনো কিছুতে ওকে সহজে নষ্ট করে যায় না, কারণ স্পোরোপলিনিন থাকে বলে। তো এইটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর ইনটাইটা মনে রাখবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট হলো। এখানে একটা আবার আমি বলছি যে ট্যাপিটাম মাল্টিনিউক্লিয়েট কটা বললাম, ট্যাপিটাম মাল্টিনিউক্লিয়েট বললাম। তারপর পোস্ট নিউট্রিশন সাপ্লাই দেয় 2টা হলো, স্পোর মাদার সেল 2N, এটা হলো 3টে হলো। আচ্ছা, এখানে এক্সাইনটা কী দিয়ে তৈরি? স্পোরোপলিনিন 4টা হলো। ইন্টার্ন কী দিয়ে তৈরি? সেলুলোজ 5টা হলো। 5টা কোশ্চেন বললাম আমি। আর এই যে এমব্রিও শ্যাকটা কটা সেল স্টেজে বা কটা নিউক্লিয়েট স্টেজে ও ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে? তো 7 সেলড 8 নিউক্লিয়েট স্টেজ, এখানে একটা হলো। 6টা আমি কোশ্চেন বললাম এখন পর্যন্ত। আচ্ছা, 6টা কোশ্চেনের মধ্যে আচ্ছা এটা ক্লিস্টোগ্রামাসটা বললাম, ভালো করে পড়বে। 7টা বললাম। 7টা এই যে এই তোমার ফেদারি স্টোগমা একটা মেন পয়েন্ট কার? উইন্ড পোলিনেটেড ফ্লাওয়ারগুলোর মধ্যে কটা হলো? তবে 8টা হলো। 8টা ভ্যালিসিনা লিপটার, এই যে এটা যে ওয়াটার দ্বারা। 9টা হলো। এটা দেখতে বলেছি, এখান থেকে যে কোনো একটা থাকতে পারে, যে কোন পলিনেশন কোন পাখি দ্বারা হয় বা কোন বাদুড়ি দ্বারা হয়, তার নাম কি। তাহলে 9টা, এখানে 9টা হলো নাকি? 9টা হয়ে গেলো। 9টা কোশ্চেন বলা হলো। আর এইগুলো দেখে রাখবে, যে ডাইকোকামি, পোলেন, সেফ ইনকমপ্লিটি, ইউনিসেক্সুয়ালিটি, ঠিক আছে, একলিঙ্গ ফল, সব বন্ধাত্ম, এই যেগুলো। তার মানে 10টা হলো। এই যে পোলেন পিস্টিল ইন্টারাকশান বা পরাগরেণু গর্ভকেশর মিথস্ক্রিয়া, এটা কি? এখানে স্টিমুলাস কি? কেমিক্যাল স্টিমুলাস কাজ করে। এটা আসতে পারে অনেক সময়, যেখানে কেমিক্যাল স্টিমুলাস কাজ করে। তার মানে 11টা হলো। ইমাসকুলেশনটা দেখে রাখবে, কিন্তু আমি কোশ্চেনের মধ্যে দিচ্ছি না কিন্তু। আচ্ছা, এখানে বললাম প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস 3N, 12টা কোশ্চিন। এখানে ফিলিফর্ম অ্যাপারেটাস দেখা যায় 13টা কোশ্চিন। আর এই ভিতরে যেটা সেল, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এন্ডোস্পার্ম, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এটা। আর ডিভিশন এটা পুরো এন্ডোস্পার্ম সেল তৈরি করবে। আচ্ছা, এটা ধরছি না। 12টা হলো, হয়তো 12টা। এই যে এখানে কি কোকোনাটে কী দেখা যায়? নিউক্লিয়ার, ফ্রি নিউক্লিয়ার আর সেলুলার, 2 ধরনের দেখা যায়। কোকোনাটের নিউক্লিয়ার, সেলুলার নিউক্লিয়াস। তখন 13টা কোশ্চিন।
13টা কোশ্চিন হলো এই ডায়াগ্রামটা আসতে পারে, তো যে কোনো জিনিস একটা আসতে পারে, তো কোনটা আসতে পারে আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে এপি প্লাসটা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। আর স্কুটিলাম যে ওর কোটলিনকে বলে এটাও মনে রাখবে। তো পুরোটাকে ধরছি আমি 14টা কোশ্চিন। এটা ডায়াগ্রামটা দেখে রাখবে। 15টা কোশ্চিন। আচ্ছা 15টা কোশ্চিন যে ক্যাস্টর একমাত্র ডাইকোটিলেডন যেখানে তোমার এন্ডোস্পার্ম থাকে। 15টা কোশ্চিন বললাম। 15টা কোশ্চিন এটা আসতে পারে। ওভারিটা ফ্রুট আর ওভিউটা সিড। 17টা বললাম। আর এদিকে অ্যাপোমিক্সিস, এগুলো এই অ্যাপোমিক্সিস এই 3টে থেকে একটা আসতে পারে, তবে এটা বেশি ইম্পর্টেন্ট। এটা 3 থেকে আসতে পারে, তার মানে 18টা হলো। আচ্ছা পার্থেনোকর্পিড দেখে নেবে, এটা আসতে পারে, যেহেতু মাধ্যমিকে পড়েছে বলে আমি এটা বললাম না। এখানে একটা আসতে পারে, তা আমার ধরার মধ্যে কিন্তু নয়। আচ্ছা পলিএমব্রয়ডিং কোথায় দেখা যায়? পাইনাসে, এটা আসতে পারে, তাহলে 19টা। আচ্ছা 19টা। আর এখানে স্পোর্ট ডিসপার্সালগুলো দেখে রাখবে, যেগুলো একটু পিকুলিয়ার টাইপের, হ্যাঁ পিকুলিয়ার টাইপের, যেমন এটা ধর পিকুলিয়ার টাইপের পার্সেন্টে ফেদারি বেলুন বেলুন লাইনটা একটু দেখে রাখবে। এখানে একটা আসতে পারে। 20টা হলো। আর এখানে এগুলো দেখে রাখবে, আমি আমার ধরার মধ্যে আমি রাখছি না। 20টা বললাম ডিসপার্সাল বাই উইন্ড, মানে উইন্ডের দ্বারা কীভাবে ডিসপার্সাল হয়। 20টা হলো, আমি 20টা বললাম। আর একটা আমার মাথার মধ্যে এখন হঠাৎ করে একটা এলো, তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা কোথায় আছে আমি জানি না। ধরো এটা পোলেন গ্রেন দেখবা এক জায়গাতে এক্সাইন ওয়ালটা কিন্তু চারিদিকেই আছে, কিন্তু এক জায়গায় কিন্তু একটু জায়গা খালি থাকে। দেখ তোমাদের এর মধ্যে ছিল না, এটা আবার আঁকছি, পোলেন গ্রেন আঁকছি। হ্যাঁ এটা পোলেন গ্রেন, ধরো এক্সাইন ওয়ালটা কী থাকে, এরকম থাকে তো, কিন্তু এক্সাইন ওয়ালটা দেখবা একটা জায়গায় টানা থাকে না, এটা জার্মপোর বলা হয়। এটা জার্মপোর, এই জার্মপোর দিয়েই ইনটাইন, এটা এক্সাইন যদি হয় এটা ইনটাইন, তো এই ইনটাইনটা এরকম হয়ে বেলুন আকারে বের হয়ে লাস্টে জার্মিট হয়ে পোলেন টিউব তৈরি করে। তো এই জার্মপোর এটাও আসতে পারে, মনে রাখবা এই জার্মপোর দিয়ে ইনটাইনটা বেরিয়ে যায়। তার মানে 21টা কোশ্চিন। আমি তোমাদের মোট 21টা কোশ্চিন এই চ্যাপ্টার থেকে বললাম। কোন চ্যাপ্টার থেকে বললাম? এই যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ঠিক আছে দেখে রাখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখান থেকে আমি 21টা কোশ্চিন বললাম, যেগুলো মনে রাখো। লাস্টে থেকে আবার বললাম, তোমরা খেয়াল রাখবে, ভালো করে পড়ে যাও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে, তাহলে লাইক করলে আমার পরে ক্ষেত্রে আমি একটু উৎসাহিত হই যে হ্যাঁ আবার করি। আর একটা কথা বলে রাখছি, আমি কিন্তু খুব মানে টানাপোড়েনের মধ্যেই পাবো না করে লাস্টে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার জানি না এখন ভিডিওটা আমার কেমন হয়েছে, তোমরা একটু লাইক করবে আর আমার বেল বাটনটাকে ওখানে ক্লিক করে নেবে। বাস আমি এখানে শেষ করছি, আর তোমরা পড়ে যাও। আর বেশি সময় নেই, একটা মাস আছে। তোমরা যদি লাইক করো আর আমাকে যদি জানিয়ে দাও, তো আমি পরের চ্যাপ্টারটাও দেওয়ার চেষ্টা করবো। এখানে শেষ করছি।